সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। আমাদেরকে এটুকু বুঝতে হবে যে আপনি যদি এর স্ট্রাকচারটা মুখস্থ না করতে পারেন, এটা আপনার একটা বিরাট বড় ব্যর্থতা। কারণ এটা আপনার ক্লাস 4-এ করার কথা ছিল, ক্লাস 5-এ করার কথা ছিল। সেটা যদি আপনি না করেন, সেটা আমার শেখানোর বিষয় নয়। তবু আমি এখানে দিয়েছি যে আমরা 4টি ধাপে সাধারণত একটা ট্রান্সলেশন করে থাকি। অর্থাৎ এই ধাপটা কারা ফলো করে? আমাদের ব্রেন ফলো করে। আমাদের ব্রেন এটা আদতে ফলো করে। সো কিভাবে করে? আমাদের কম্পিউটারেরও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে এবং একটা প্রোগ্রাম করা থাকে। সো দেন সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের মানে কম্পিউটারটা কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা বাক্য তাকে আলাদা করে শেখানো হয় না, তাকে একটা সিনট্যাক্স শেখানো হয় এবং কম্পিউটার সেই সিনট্যাক্স অনুযায়ী ফাংশন করে। সো আমরা যদি আমাদের জানা জায়গাকে পরীক্ষা না করতে পারি, অর্থাৎ স্ট্রাকচারগুলো আমাদের জানা ইংরেজিকে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে ইংরেজি ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ আমাদের ব্রেন অটোমেটিক প্রোগ্রামড হবে না। যেহেতু আমরা অ্যাডাল্ট লার্নার, আমাদেরকে লিসেনিং এর মাধ্যমে ইংরেজি ডেভেলপ করার চান্স খুবই কম। ফলে আমাদেরকে কনসিয়াসলি, ঠিক আছে, কনসিয়াসলি আমাদেরকে এটা ডেভেলপ করতে হবে। ওকে, সো দিস ইজ কনসিয়াস ডেভেলপমেন্ট। আই মিন, একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকোয়ার করা যায়। সো অ্যাকোয়ার করতে গেলে ওটা আনকনসিয়াসলি ডেভেলপ করে। বাট লার্নিং মানে হচ্ছে যে কনসিয়াসলি কোনো কিছু শেখা। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনসিয়াসনেস অ্যাবাউট ইউর লার্নিং, এটা আপনি শিখতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, 4টা ধাপের কথা সবসময় মাথায় রাখতে হবে। দেন আপনাকে বাংলা এবং ইংরেজিতে ইন্ডিকেটর যেটা আছে, অর্থাৎ টেন্স আইডেন্টিফায়ার, টেন্সকে যা দেখে চেনা যায় সেটাকে খুঁজতে হবে। তো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে তেসি, তেসো, তেসেন, চয়স একার, চয়স একান ইত্যাদি ইত্যাদি থাকবে। অ্যান্ড ইংরেজিতে থাকবে নাও, এট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, রিপিটেডলি ইত্যাদি থাকতে পারে। তো আমাদের এটা আসলে জেনে কি লাভ? জেনে হচ্ছে যে টেন্স আসলে শুধু টেন্স আকারে কাজ করে না। কারণ আপনাকে যখন বলা হবে যে রাইট ফর্ম অফ ভার্ব, তো বলেন তো আপনাদের, আমি বলেছি যে টেন্স কাকে বলে? সময়ের পরিবর্তনের সাপেক্ষে ভার্বের রূপের পরিবর্তন হয়, তাই না? তো এই ভার্বের রূপের পরিবর্তনকে কি বলে? ফর্ম বলে। তো আমাদের যে গ্রামারটা আছে ওটার নাম কি? রাইট ফর্ম, রাইট? যে সঠিক ফর্ম কোনটা। তার মানে আদতে এটা টেন্সকে একদিক দিয়ে ইন্ডিকেট করে। অর্থাৎ আমরা সঠিক টেন্স ব্যবহার করতে পারছি কিনা, ওইটাই হচ্ছে আসলে গ্রামার। মানে ওইটাই আমাদের টপিক আর কি, কিন্তু ওর মূল গ্রামারটা হচ্ছে আমাদের টেন্সের ভেতরে লুকিয়ে আছে। অর্থাৎ আমরা যদি পার্টিকুলারলি টেন্স না শিখতে পারি, আমরা ইংরেজির কোনো কিছুই শিখতে পারবো না। কারণ এটা হচ্ছে মাদার অফ এভরিথিং। সো গ্রামারটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, কিন্তু ওর মূল গ্রামারটা হচ্ছে টেন্স। এটা হচ্ছে ফাংশনাল অ্যাসপেক্ট, এবং ওইটা হচ্ছে জাস্ট একটা নেমিং অ্যাসপেক্ট। আমরা যেটাকে আইটেম বলি, ওটা একটা আইটেমে রূপান্তর করা হয়েছে। অর্থাৎ আপনি বাজার থেকে কিছু তরকারি কিনে এনে ওটাকে নানাভাবে রান্না করতে পারেন। সো টেন্স যদি শিখতে পারেন, ওটাকে আপনি নানাভাবে কুক করতে পারবেন। এই কুকিং গুলোকে আমরা আইটেম বলি। যে আমরা আহ বরবটি ভাজবো নাকি সিদ্ধ করব, নাকি কি করব, চিংড়ি দিয়ে ঝোল করব, সেটা আমাদের উপর ডিপেন্ড করে, বাট ইট ইজ বরবটি এটা। তারপর এখন হচ্ছে শীতের সবজি সবচেয়ে বিখ্যাত ফুলকপি। সো ওটা দিয়ে আপনি চপও বানাতে পারেন। বাংলাদেশে মাঝখানে কাঁঠালের চপ পাওয়া যেত, কাঁঠালের বিরিয়ানি, তারপর হচ্ছে কুমড়ার চপ, ইত্যাদি ইত্যাদি নানা কিছু করা যায়। সো দ্যাটস দ্য থিং। সো ধরেন পরীক্ষার হলে আমার একটা প্রশ্ন আসছে যে দ্য রোড রিপেয়ার, একটু খেয়াল করবেন, অ্যাট দিস মোমেন্ট। সো আমাদের কিন্তু আমরা শিখেছি টেন্স, কিন্তু ব্রেনটা তো একটু খাটাইতে হবে, বুদ্ধি টুদ্ধি একটু থাকতে হবে। সো এখন আমাদের হচ্ছে এখানে টেন্স আইডেন্টিফায়ার আছে। যখনই আমাদেরকে একটা রাইট ফর্ম অফ ভার্ব দিয়েছে, তখন আসলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে, একই নিয়ম। ওই 4টা ধাপ এখানে আমাদের টেন্স আইডেন্টিফাই করতে হবে। সো দেখেন, অ্যাট দিস মোমেন্ট, সো দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ, টেন্স আইডেন্টিফাই করার সাথে সাথে আমাকে ভয়েস আইডেন্টিফাই করতে হবে। যখন আপনারা ছোট ছিলেন, অর্থাৎ ক্লাস 8 লেভেলের ইংরেজি জানেন, তখন আপনাদেরকে এটা ফলো না করলেও চলবে। বাট আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন, তখন অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে ওয়েদার দ্য সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ সেন্স অর প্যাসিভ সেন্স। এই বাক্যটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? দেখেন তো, রোডের সাথে রিপেয়ারের সম্পর্ক কিন্তু প্যাসিভ। সো তখন আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে এটাকে রাইট ফর্ম ভার্ব লিখতে হবে, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। সো আপনার দেখে মনে হতে পারে শুধু টেন্সের স্ট্রাকচার মুখস্থ করাচ্ছি, আদতে এরকম নয়। বরং এটা হচ্ছে সব গ্রামারের মাদার গ্রামার। এই জন্য এত বড় একটা শীট তৈরি করা হয়েছে, শুধু টেন্সের রুল লেখা নাই এখানে।
রাদার এখানে অনেক গ্রামার একসাথে করা আছে, সো আপনি যদি এটা না বুঝেন তাহলে কিন্তু পরে কোনো গ্রামারই বুঝতে পারবেন না। তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে রাইট ফর্ম ভার্ব কিভাবে কাজ করে। রাইট ফর্ম অফ ভার্ব টোটালি টেন্সের উপর এবং ভয়েসের উপর প্রতিষ্ঠিত থাকে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। সো এটা হচ্ছে উদাহরণ যে আমরা কিভাবে এটা তৈরি করলাম। এটা নোট করে নেবেন, কারণ সেটা তো আর এগুলো থাকবে না। আর যদি নোট করতে কষ্ট হয় তাহলে কিছু করার নাই, ঘুমায় পড়েন। সো দেখেন আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। প্রথমে বাংলা ক্রিয়া শেষে কি থাকে আমরা বলেছি। তো আমরা সেই চারটা ধাপ ফলো করব। বাড়িটি মেরামত করা হচ্ছে, আমরা যদি একটু ধাপটা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথমে হচ্ছে আছে 6 একর, তাহলে এটা টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। অনেকে জিজ্ঞেস করবে যে কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ একই জিনিস কিনা। দুইটা আসলে একই জিনিস, ভিন্ন নাম আর কি, মানে তো একই। আপনাদের যেমন অনেক ডাক নাম টাম থাকে, কি যেন থাকে, বরিশালের ডাক নাম হচ্ছে মনু। সো এরকমই আর কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেন আমাদের ভয়েসটা কি, দেখেন বাড়িটির সাথে মেরামত করার সম্পর্ক কি। ওয়েদার মেরামত কাজটা নিজে নিজে হচ্ছে বাড়িটি? নো। তাহলে এটা প্যাসিভ ভয়েস। সো কোন স্ট্রাকচারে হবে? আমাদের 2 নম্বর স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার, রাইট? সো সেকেন্ড স্ট্রাকচারে আমাদের কি হবে? টেন্সটা হবে। কিভাবে বুঝবো? এই যে দেখেন, সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম বিং ইজ বিং আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। সো V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, সো পাস্ট পার্টিসিপল হবে। এবার আমরা দেখি তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট আছে, আমরা সাবজেক্ট বসাবো দি হাউস। তারপর হচ্ছে এম বিং ইজ বিং থেকে একটা বসবে, সো ইজ বিং। তারপর আমাদের ভার্বটার পাস্ট পার্টিসিপল হবে মেরামত করা, ইংরেজি রিপেয়ার। রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। রিপেয়ার মানে মেরামত করা, রিপেয়ার্ড। সো আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড। ভেরি ইজি। আপনার জন্য চা তৈরি করা হচ্ছে, একটু বসুন প্লিজ। সো অপেক্ষা করুন, আপনার কাজটি হচ্ছে। সো এরকম, আপনার জন্য চা তৈরি করা হচ্ছে। আবারও দেখেন, আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমাদের চারটা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যে ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয় করা। সো আমরা ক্রিয়ার রূপ কি পেয়েছি? এখানে একটা যৌগিক ক্রিয়া পেয়েছি। বাংলাতে যদি একের অধিক ক্রিয়া থাকে বাংলাতে এটাকে বলে যৌগিক ক্রিয়া, মানে অনেকগুলো মিলে একটা ক্রিয়াপদ তৈরি করা। ঠিক আছে? আর ইংরেজিতে বলে ভার্ব ফ্রেজ। সো আমরা ভবিষ্যতে ভার্ব ফ্রেজ শিখবো। আপাতত আমরা এটাকে যৌগিক ক্রিয়া বলি। তৈরি করা হচ্ছে, তিনটা মিলেই আসলে ভার্বটা তৈরি হয়েছে। সো তৈরি করা ইংরেজি কি? মেক। যাই হোক, তৈরি করা হচ্ছে। তাহলে আমরা টেন্স পেয়েছি হচ্ছে আছে, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই তাহলে এই জিনিসগুলো টাইম ইন্ডিকেটর যেটা বাংলা এবং ইংরেজিতে আছে, এটা একেবারে ঠোঁটের কোণায় থাকতে হবে, চোখের মধ্যে থাকতে হবে, যে আমি তাকালেই যেন বুঝতে পারি এটা কোন টেন্স। এখন অনেক সহজ মনে হচ্ছে যে আরে কোনো ব্যাপারই না, একবার লিখতে যান তারপর বুঝবেন যে লিখতে কলম ভাঙতেছে। আপনার জন্য চা তৈরি করা হচ্ছে, টি ইজ বিং মেড ফর ইউ। বিকজ আপনার জন্য চা নিজে নিজে তৈরি হচ্ছে না। সো কি করা হচ্ছে? চা তৈরি করা হচ্ছে, যে চাকে উদ্দেশ্য করে তৈরি করা, সুতরাং চা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দ্য টি ইজ বিং মেড ফর ইউ। সো চায়ের সাথে তৈরি করার সম্পর্ক কি? প্যাসিভ। সো আমরা প্যাসিভ স্ট্রাকচার ব্যবহার করেছি। প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর থেকে ব্যবহার করেছি, টি যেহেতু সিঙ্গুলার আমরা ইজ বিং ব্যবহার করেছি, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। টি ইজ বিং মেড ফর মি, মেড ফর ইউ। আপনার জন্য চা তৈরি করা হচ্ছে। কাপড়গুলো এখন কাঁচা হচ্ছে। দেখেন আমরা এবার যদি অন্য বাক্য দেখি, যে সে ফোনে কথা বলছে তাই আমি অপেক্ষা করছি। কথা বলছে, 6 একর বা 6 একর দুটোই থাকতে পারে। দেখেন, আমি এই সপ্তাহে তার গাড়ি চালাচ্ছি। সেই মুহূর্তে একটি নতুন কোম্পানিতে কাজ করছে। আমি আজকাল একটি খুব ভালো বই পড়ছি। আজকাল মানে এই কয়েকদিনে আর কি, কয়েকদিনে খুব একটা ভালো বই পড়ছি। বাংলাতে আবার শব্দ খুঁজে পাওয়া খুব টাফ ট্রান্সলেট করার জন্য। সো দ্যাটস দ্য থিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করা হয়? সাধারণত বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এই ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এখানে যেটা প্রাথমিক তথ্য বলা হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের। প্রাইমারি লেভেল মানে ইংরেজির এলিমেন্টারি লেভেলের। আপনারা যারা ষষ্ঠ শ্রেণীর পড়েন, ইংরেজিতে ষষ্ঠ শ্রেণীতে পড়েন, তাদের জন্য এই তথ্যটুকু কাজে দিবে। মানে তারা এইটুকু পড়লেই মোটামুটি বাক্য লিখতে পারবেন। আপনার যেটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলেন সেটার জন্য এটা দেওয়া হয়েছে। সো ইউ ক্যান রিয়েলি ট্রান্সলেট
কোনো ট্রান্সলেশনে ভুল হওয়ার চান্স একদম 0%, যদি আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। এতগুলো উদাহরণ আমরা দিয়ে দিয়েছি যাতে আপনার সুবিধা হয়। দেন পরে যেটা আছে, এটা আসলে আপনি যখন ইংরেজি ভাষা ব্যবহার করবেন তখন টেন্সটা কোথায় ব্যবহার করবেন। মানে অলরেডি আপনার যখন এই লেভেল, প্রাইমারি লেভেল ক্রস করবে, তখন আপনি এই ব্যবহার লেভেল পড়বেন। তার মানে আমরা শীটটা যখন পড়বো তখন আমরা প্রাথমিক তথ্যগুলো একবারে শেষ করে নিব, দেন আমরা ব্যবহারগুলো পড়বো। অর্থাৎ এমন না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রাথমিক তথ্য পড়ছেন, পড়ার পরে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার পড়ছেন, এরকম পড়বেন না। প্রথমে আপনি সবগুলো টেন্সের প্রাথমিক যে তথ্য বলে আমরা লিখে দিয়েছি এইটা আগে শেষ করবেন, এবং এই প্রাথমিক তথ্য দিয়ে আপনি ট্রান্সলেশন করবেন। ঠিক আছে? যতগুলো অনুবাদ দেওয়া হয়েছে এখানে, অনুবাদগুলো আপনারা এই যে শীতের এই নরম সন্ধ্যায় চারপাশে এক শান্ত নীরবতা নেমে আসছে, অ্যান্সার কিন্তু এখানে দেয়া থাকবে না, আমরা সরাই নিব। আমরা আপাতত রাখছি, জাস্ট বসায় রাখছি আনসার হিসেবে, যেহেতু আমরা একটা আনসার শিট তৈরি করবো এই জন্য, কিন্তু কোনোটা আনসার থাকবে না। সো আপনি আমাদের যে প্রাথমিক তথ্য আছে ওই প্রাথমিক তথ্য দিয়ে মূলত অনুবাদটা করতে হবে। ওখানে সবকিছু বলা আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে করতে হবে, কঠিন কিছু না। তো আপনারা প্রথমে প্রাথমিক তথ্যটা পড়বেন, দেন আপনারা ইউজটা পড়বেন। আশা করি বুঝাতে পেরেছি। ইউজটা পড়বেন সেকেন্ড ধাপে, অর্থাৎ শীটটা দুইবার পড়বেন, একবার প্রাথমিক তথ্য আর একবার ব্যবহার। প্রাথমিক তথ্য কেন আগে পড়তে হবে? যাতে আপনার এলিমেন্টারি লেভেলে যাদের দুর্বলতা আছে, একেবারে কিছু বোঝে না বা একেবারে কিছু বুঝছেন না, তখন আপনার এটাতে ক্লিয়ার হবে। দেন সেকেন্ড ধাপে যে আমরা আসলে ইউজার্স পড়ি, কিভাবে এটা ব্যবহার করতে হয় ইন এক্স্যাক্ট রিয়েল লাইফ সিনারিও। সো ব্যবহার হচ্ছে বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করি, খুবই কমন ব্যাপার। দেন ভবিষ্যৎ নির্দেশ করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ভবিষ্যৎ নির্দেশ করতে বলতে এটা আমরা একটু পরেই পড়বো, আপনারা যারা শীট পড়েছেন সেখানে এটা লেখা আছে, ফিউচার টেন্সের ভেতরে আমরা এটা আলাপ করব। সো দেখেন এখানে আমাদের নাও শব্দটা আছে, অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিউচার টাইমের। এই ফিউচার টাইম নিয়ে আমরা একটু পরেই আলাপ করছি। দেন আমাদের যেটা রয়েছে, কোনো কিছু ধীরে পরিবর্তন হতে শুরু করেছে, অর্থাৎ গ্রাজুয়ালি পৃথিবীর কোনো কিছু পরিবর্তিত হচ্ছে বা কোনো ঘটনা গ্রাজুয়াল পরিবর্তন। গ্রাজুয়াল জিনিসটা বুঝেন, ধীরে 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 পরিবর্তন হতে শুরু করেছে, এরূপ বুঝালে আমরা সাধারণত কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ যেটা এক রাতারাতি পাল্টে যাচ্ছে না, এক রাতারাতি পাল্টে গেলে ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট টেন্সে নিয়ে যেতে পারি। কিন্তু যেটা ধীরে ধীরে গ্রাজুয়ালি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একদিনে পরিবর্তিত হচ্ছে না, ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এরূপ বোঝাতে আমরা নিচের ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, এবং এটা রিটেন ইংলিশে প্রচণ্ড ব্যবহৃত হয়। তোমার ইংরেজি কি ভালো হচ্ছে? তোমার ইংরেজির কি অবস্থা? ইজ ইউর ইংলিশ গেটিং বেটার? আই মিন, কেন? কারণ হচ্ছে এটা ধীরে ধীরে ভালো হচ্ছে। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। ইয়া, ইনক্রিজিং কেন ব্যবহার করছে? কারণ এটা ধীরে পরিবর্তন হচ্ছে। মানে লেখা আছে দ্রুত পরিবর্তন হচ্ছে, বাট সেটা তো ধীরে হচ্ছে আদতে। কারণ একদিনেই তো আর 1 কোটি জন্মগ্রহণ করতেছে না, একদিনে 1 কোটি জন্মায় পরের দিন বন্ধ থাকছে না, বরং এটা প্রতিদিনই নিয়মিতভাবে বাড়ছে। ঠিক আছে? সো কোনো ব্যাপার যদি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, যেমন প্রথমে আমি আমার চাকরি পছন্দ করতাম না, কিন্তু এখন ধীরে ধীরে আমি এটা এনজয় করা শুরু করেছি। অর্থাৎ যদি কোথাও ধীরে ধীরে পরিবর্তন বোঝায়, স্লোলি চেঞ্জ, স্লো চেঞ্জ, গ্রাজুয়াল চেঞ্জ, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং এটা হচ্ছে সাধারণত চাকরির পরীক্ষাতে অনেক বেশি আসে, এবং ইন্টারন্যাশনাল লেভেলের এক্সামগুলোতে এই বাক্য প্রচুর ব্যবহৃত হয়। অ্যান্ড দেন আমাদের একটা বিষয় আছে, আমরা যদি দেখি, আমরা যখন টাইম খেয়াল করেছি কিনা জানি না, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন টাইম দেখেছি একটু খেয়াল করেন, সেখানে অলওয়েজ শব্দটা আছে। অর্থাৎ টাইম ইন্ডিকেটর হিসেবে আমরা কিন্তু এভরিডে, অলওয়েজ ইত্যাদি এই শব্দটা আছে না? দেখেন, আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে এই অলওয়েজ শব্দটা পেয়েছি যে টাইম ইন্ডিকেটর হিসেবে, কিন্তু অলওয়েজ মাঝে মাঝে কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যেতে পারে। আবারও বলছি যে প্রাথমিক তথ্য এবং ব্যবহারের তথ্য কিন্তু ডিফারেন্ট। সো ব্যবহারের তথ্যগুলো কঠিন হবে, সবসময় কঠিন হবে। সো ব্যবহারের তথ্যগুলো সবসময় কঠিন হবে। সেই কঠিন জিনিসটা আমরা বুঝি যে এখানে আমরা আই অলওয়েজ এবং আই অলওয়েজ ডু এবং আই এম অলওয়েজ ডুইং। সাধারণত আমি যদি বলে দিই যে অলওয়েজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স লিখবেন, এটাতে আসলে আমাদের সব কাজ সলভ হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি ইংরেজি বই পড়ে, মানে টুকটাক আপনাদের মধ্যে যদি কেউ পড়ে আর কি, বইটই পড়া অভ্যাস থাকে বা কাজ করে ইংরেজিতে আদতেই,
মানে প্র্যাকটিক্যাল লাইফে যে ইংরেজি ইউজেস আছে বা প্রশ্নের উত্তর করতে হয়, সে তখন এনকাউন্টার করবে কোথাও লেখা আছে আই এম অলওয়েজ গোয়িং দেয়ার বা আই এম অলওয়েজ লুজিং সামথিং। তখন সে তো টাসকি খাওয়া যাবে যে এতদিন স্যার পড়াইলো যে অলওয়েজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, কিন্তু আজকে এরকম কেন হইলো, মানে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, আজকে কেন এমন হলো। তো এই যে ডিফারেন্স, সেটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। সো দিস ইজ অ্যাডভান্স লেভেল। কার যদি মনে হয় না এটা আমার কঠিন লাগতেছে, তাহলে এটা বারবার দেখবেন, চাপ নাই। তো সাধারণত অলওয়েজের সাথে সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়, কিন্তু এমন যদি কোনো কাজ হয় যে কাজ স্বাভাবিকের থেকে বেশি, মানে অস্বাভাবিক। কিরকম অস্বাভাবিক? ধরেন আপনি হচ্ছে একটু হাবাগোবা লোক আর কি, মানে বোহেমিয়ান টাইপের, হিমু আর কি। তো আপনি আহ, মাসে 2বার চাবি হারান, এটা কোনো অসুবিধা নয়, চাবি না থাকাও ভালো। তো মাসে 2বার চাবি হারান, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন যদি হয় যে মাসে 30বার মানে চাবি হারান, সেটা অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের জীবনে এরকম কিছু ঘটে। কিরকম? যেমন অনেক দিন গেছে যেদিন আপনি খুব ব্যস্ত, সো দৌড়ায় আপনি নিচে গেলেন রিক্সা নেবেন বলে, রিক্সায় গিয়ে দেখলেন যে আপনি পকেটে মানি ব্যাগ নিয়ে আসেন নাই। তো উপরে দৌড়ায় গেলেন, গিয়ে দেখলেন যে আপনি আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ ফাইল রেখে আসছেন। আবার দৌড়ায় নিচে নামলেন, আবার উপরে গেলেন। এটা আমাদের সাথে বহুবার হয়। এই যে এই আনওয়ান্টেড ইভেন্ট, অর্থাৎ যেটা স্বাভাবিকের চেয়ে বেশি, অর্থাৎ আপনি শুধু ওয়ালেট রেখে আসতেন, তাহলে এটা মানা ছিল, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি আপনাকে একদিনে 3বার, মানে একই সময় 3-4বার যাওয়া লাগে উপরে, তাহলে এটা অস্বাভাবিক ঘটনা। সো এই যে অস্বাভাবিক ঘটনা, এটাকে মিন করার জন্য আমরা অলওয়েজের সাথে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমরা দেখেন, আই হ্যাভ লস্ট মাই কিজ এগেইন, আই এম অলওয়েজ লুজিং দেম। আমি আবার আমার চাবিগুলো হারিয়েছি। জাস্ট আন্ডারস্ট্যান্ড মাই স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। মানে ইংরেজিতে শুধু তার বাক্য থাকে না, আমরা কোথায় ডাউন অ্যান্ড ফল করছি, এটার উপরে আমাদের কিন্তু বাক্য নির্ভর করে। তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? দেখেন, আমি জাস্ট স্ট্রেসটা বাড়িয়েছি। ইন্টোনেশন এন্ড স্ট্রেস যদি বাড়ান, তাহলে মিনিং চেঞ্জ হবে ইন স্পোকেন ইংলিশ। সো বাক্যগুলোকে ভালো করে পড়তে হবে, বাংলাতে পড়া শিখতে হবে, তাহলে মিনিং আপনি গেস করতে পারবেন। আদারওয়াইজ মিনিং চেঞ্জ হতে পারে। ঠিক আছে? সো আমি আবার আমার চাবিগুলো হারাই ফেলছি। মানে আই এম জাস্ট স্পিকিং ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমি আবার আমার চাবিগুলো হারাইছি। ঠিক আছে? না, আমি সবসময় হারাতেই থাকি, এটা আমি সবসময়ই হারাই, আমরা এরকম বলি না, এটা আমার তো সবসময় হারায়। তো এখানে কিছু লোকজন আছে যারা আহ সুন্দরী রমণী দেখলে তাদের ভাল লাগে এবং তার পেছনে ঘুরতে থাকে, আর কিছুদিন পরে ছ্যাঁকা খায়। তো কিছু লোকজন আছে যারা শুধু ছ্যাঁকা খাইতেই থাকে, খাইতেই থাকে, খাইতেই থাকে। তো একটা খাইলে আমি মানলাম যে দিস ইজ ভেরি নর্মাল। বাট যদি এমন হয় যে মাসে 2বার করে ছ্যাঁকা খায়, তো এইটা হচ্ছে অ্যাবনর্মাল। তো এইটার সাথে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি অলওয়েজের সাথে, যে আই এম অলওয়েজ লুজিং দেম। যেমন তানভীরের কথা বলি, সে সারা জীবন থেকে ছ্যাঁকা খাইতেই আছে, খাইতেই আছে, কোনোদিন শুনলাম না যে কিছু একটা করছে। আই হ্যাভ লস্ট মাই কিজ এগেইন, আই এম অলওয়েজ লুজিং দেম। সো আমি আমার চাবিগুলো হারিয়েছি, আমি সবসময় হারাতেই থাকি। তার মানে এটা হচ্ছে নর্মালের চেয়ে বেশি অ্যাবনর্মাল। তাহলে আমরা যদি নর্মালের চেয়ে বেশি কোনো কিছু হয়, তাহলে তার সাথে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি এখানে অনুবাদ করেছি, দেখেন, এখানে একটা রমণী দিলে বেশ ভালো হতো, বাট দিলে আমার মার খাইতাম, এই জন্য দিলাম না, অনেকে কষ্ট পাবে। তো যাই হোক, এখানে 2-1বার চাবি হারানো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি বারবার হারিয়ে বসে থাকি, এরূপ অর্থ প্রকাশ পায়। সবচেয়ে ভালো উদাহরণ দেখেন, সোহান কখনোই সন্তুষ্ট হয় না। সোয়ান ইজ নেভার স্যাটিসফাইড, হি ইজ অলওয়েজ কমপ্লেনিং। মানে সে অভিযোগ করতেই থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে হি অলওয়েজ কমপ্লেইনস এর মানে হচ্ছে যে সে স্বাভাবিকভাবে কমপ্লেন করে, মানে ধরেন মাসে 2-1বার। কিন্তু কেউ যদি দিনে 14বার কমপ্লেন করে, এই হইছে সেই হইছে, হ্যাঁ তুমি ভালো না, এই সেই, ঘ্যান ঘ্যান করে না, বোঝেনি যারা একটু সংসদ ধর্ম করতেছেন, তাদের এটা খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। তো উদাহরণটা আমি হি দিয়ে দিয়েছি, সি দিলে ভালো হতো। তো সোহান কখনোই সন্তুষ্ট হয় না, সবসময় অভিযোগ করতেই থাকে। তো এটা হচ্ছে মূলত সবসময় ঘ্যান ঘ্যান করতে থাকে। তো হি ইজ অলওয়েজ কমপ্লেনিং, মানে ইট ইজ মোর দেন ইউজুয়াল। এবার ধরুন আপনি ছুটিতে গেছেন বাড়ি, তো ছুটিতে বাড়ি গেলে ফোনের মধ্যে তো অনেকে ডুবে যায়। হ্যাঁ, ফোনে ডুবে যায় মানে কি, বাড়ি যাওয়ার পথেও অনেকে ফোনে ডুবে যায়।
তো তখন মা কি বলে, ফোনের মধ্যে ঢুকে যা। তো এই যে তখন আপনার আম্মা যখন বলছে যে ইউ আর অলওয়েজ লুকিং এট ইউর ফোন, মানে ইউ অলওয়েজ যদি বলতাম ইউ অলওয়েজ লুক এট ইউর ফোন, মানে হচ্ছে যে মাঝে মধ্যে সারাদিন ফোনের দিকে তাকাই দুই একবার, ইট ইজ নর্মাল। বাট আপনি যদি সারাটা দিন তাকায় থাকেন, সো ইট ইজ মোর দেন ইউজুয়াল, মানে এটা অস্বাভাবিক একটা ঘটনা। সো তখন এটাকে আপনাকে অলওয়েজ প্লাস কন্টিনিউয়াসলি লিখতে হবে, ইউ আর অলওয়েজ লুকিং এট ইউর ফোন, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং এলস টু ডু, তোমার কি আর কোনো কাজ নাই? মানে সারাদিন তাকিয়ে থাকাটা আসলে স্বাভাবিক ঘটনা নয়, সবসময় তাকিয়ে থাকা স্বাভাবিক ঘটনা নয়। তার মানে আমরা যদি কোনো কিছুকে অস্বাভাবিকভাবে প্রকাশ করতে চাই, মানে কোনো কিছু স্বাভাবিকের চেয়ে বেশি বার, নর্মালের চেয়ে বেশি বার হচ্ছে এরকম প্রকাশ পায়, তাহলে আমরা অলওয়েজ প্লাস কন্টিনিউয়াস ব্যবহার করব। ঠিক আছে? এবং এটা প্রচুর ইংরেজিতে বহুল ব্যবহৃত, ইন স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ এটা আমরা প্রচুর পাই আর কি। হোয়াট এভার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সবচেয়ে জটিল যে বিষয়টা, সেই জটিল বিষয়টা আমরা একটু খেয়াল করে আসি। সেটা হচ্ছে ইংরেজিতে কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভার্ব আবার স্টেটিভ কি, আবার ডাইনামিক কি, ইংরেজিতে আবার লেক্সিক্যাল ডিলেক্সিক্যাল ভার্ব আছে। এখন আমরা একটু বুঝি যে স্টেটিভ অ্যান্ড ডাইনামিক জিনিসটা কি আসলে। যদিও এগুলোর আলো নাম আছে, লেক্সিক্যাল ডিলেক্সিক্যাল নানা ধরনের নামকরণ আছে, আমরা ওইদিকে না যাই, কঠিন নাম শিখে আমাদের কোনো লাভ নাই। ইংরেজি আগে শিখতে হবে, মানে ইংরেজিটা আমরা ইউজ করতে পারি কিনা, দ্যাটস দ্য থিং। স্টেটিভ, তো আমরা জানি, আমরা যেটা বিজ্ঞান পড়েছি, বিজ্ঞান পড়লে কি হয়, কাজ কাকে বলে। কোনো কিছুতে আপনি যদি লাথি মারলে ওটা যদি না সরে যায়, মানে স্মরণ যদি না ঘটে, তাহলে সেটা আসলে কাজ হয় না। কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়, থাকা খাওয়া হওয়া ইত্যাদিকেও কাজ বলে। ইংরেজিতে সেটা সবগুলোই ভার্ব। ঠিক আছে? এটা বিজ্ঞানসম্মত নয়, তবুও এগুলো ভার্ব। আমি আছি, এটাও একটা কাজ, থাকা। তো যে ভার্বগুলো আসলে কাজ করা বোঝায় আদতে, অর্থাৎ সরাসরি কাজ করা বোঝায়, সেগুলো হচ্ছে ডায়নামিক ভার্ব। এবং যে ভার্বগুলো আসলে ওরকম কোনো কাজ করা বোঝায় না, কোন কাজ যেটাতে স্মরণ ঘটে বা বল প্রয়োগ করতে হয়, বরং থাকা, হওয়া, ঠিক আছে, ইত্যাদি প্রকাশ করে, সেগুলো স্টেটিভ ভার্ব। স্টেট মানে কি? স্টেট মানে স্থির। যে ভার্বগুলো আসলে কোনো কাজ, মানে বল প্রয়োগ করা লাগে না, যেমন আমি আছি, আই এম এ স্টুডেন্ট, এখানে অ্যাম কোনো কাজ করছে? আদতে এটা কোনো ফাংশন করে নাই। মানে আমরা যে অর্থে কাজ বুঝি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কোনো কিছু মুভ করা, এরকম কোনো কিছু বুঝায় না। তাহলে যেগুলোকে বুঝায় না, এগুলোকে ইংরেজিতে স্টেটিভ ভার্ব বলে। এবং ইংরেজিতে স্টেটিভ ভার্বগুলোকে কখনোই কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, যদিও কন্টিনিউয়াস অর্থে লেখা যায়। এক হচ্ছে কন্টিনিউয়াস অর্থে লেখা যায়, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এবার এটা আবার কিরকম কথা? যেমন আমি একটা পরীক্ষা যদি লিখি আমি পাখি দেখছি, এখন বাংলা ভাষায় দেখা ভার্বটাকে কন্টিনিউয়াস করা যায়, বাংলা ভাষায় করা যায়, কিন্তু ইংরেজি ভাষায় করা যায় না। এই জন্য আমি বারবার বলেছি যে একটা ভাষা দিয়ে আরেকটা ভাষাকে পরীক্ষা করা যাবে না, বরং কম্পেয়ার করা যাবে। সো আমি একটু পাখি দেখছি, আমি পাখি দেখছি। সো আপনি যদি একটু খেয়াল করেন যে দেখছি, চয়সা রশ্মি বা ছয় রশ্মি আছে, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, তাহলে তাদেরকে কোথায় লিখতে হয়? সিম্পল টেন্সে লিখতে হয়, অর্থাৎ সিম্পল টেন্সে লিখতে হবে। যদি কিরকম, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পাস্ট সিম্পলে লিখতে হবে। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় পাস্ট পারফেক্টে লিখতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসটা কাটা যাবে। ধরেন এখানে আমাদের বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমাদের লিখতে হবে প্রেজেন্ট সিম্পল, মানে কন্টিনিউয়াসটা কাটা যাবে, এখানে কন্টিনিউয়াস এটা ব্যবহার করা যাবে না। এখন আই সি এ বার্ড, এর মানে হচ্ছে আমি একটা পাখি দেখছি, আপনাকে লিখতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে, কিন্তু অর্থ কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ দিবে। এখন কি করে বুঝবো যে অর্থ দিবে? এটা কনটেক্সটে বুঝতে হবে। কারণ আপনাকে যখন অনুবাদ করতে দেওয়া হবে তখন একটা বাক্য দেওয়া হবে না, বরং এসব ক্ষেত্রে আশেপাশে আরো অনেক বাক্য থাকবে, যেটা দেখে বোঝা যাবে যে কোন মিনিং এখানে করা হয়েছে। হোয়াট এভার, আমি একটি পাখি দেখি এরকম লেখা যায় বাংলাতে, কিন্তু আদতে আমরা একটা পাখি দেখি না। যদি আপনি দেখতেন আমি প্রতিদিন একটা পাখি দেখি, তাহলে কনটেক্সটটা ক্লিয়ার হতো। যাই হোক, আমি এখন পাখি দেখছি এরকম আমি লিখতে পারি, এখন থাকলে তো আরো ইজি। ধরেন আমি এখন
আহ পাখি দেখছি। এই পাখি কিন্তু প্রেমিকাও হতে পারে, ঠিক আছে? সো অনেকেও দেখি যে এইসব বলে ডাকে, তো সেটাও আবার মনে করেন না কেউ। আই সি এ বার্ড নাও। তাহলে আমি এখন পাখি দেখছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আছে। ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, অর্থাৎ বাংলাতে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, আদতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য সেন্স, কারণ আমরা বলেছি যে যদি ছয় রশ্মি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু ভার্বটা যেহেতু দেখা আছে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব যদি থাকে, পঞ্চ ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় কয়টি? পাঁচটি। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। ওকে, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, এবং এই ইন্দ্রিয় দিয়ে যে কাজগুলো বোঝানো হয় সেগুলো সাধারণত স্টেডি ভার্ব হয়। কারণ আমরা পাখি দেখছি, এটা যদিও দেখার কাজ, কিন্তু এটাতে ওরকম বল প্রয়োগ করা লাগছে না, চোখ খুললেই আসলে চোখে পড়ে। যাই হোক, পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো কাজকে আমরা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে লিখি না, কিন্তু কন্টিনিউয়াস সেন্সে লিখি। আমরা এই ব্যাপারটা বোঝাতে হবে যে আমি তোমাকে শুনতে পাচ্ছি, বা আমি তোমাকে শুনছি, তখন আই এম হিয়ারিং হবে না, তখন ভার্বটাকে আপনার লিখতে হবে আই হিয়ার ইউ। বা লিসেনিং কিন্তু ব্যবহার করে, যে লিসেন ভার্বটা এই ক্যাটাগরিতে পড়ে না। সো আই এম লিসেনিং টু ইউ, বাট আই ক্যান হিয়ার ইউ, আর আই হিয়ার ইউ, এভাবে লিখতে হবে। অর্থাৎ আমরা যদি কন্টিনিউয়াসলি বাংলাতেও ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে এটাকে আমাদের সিম্পলি লিখতে হবে সবসময়। ঠিক আছে, এখন বাক্যটা যদি এমন হয় যে আমি একটি পাখি দেখছিলাম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি হবে? সেটাকেও লেখার সময় পাস্ট সিম্পলি লিখতে হবে, অর্থাৎ যে টেন্স হবে কন্টিনিউয়াস তো সবসময় বাদ যাবে। ঠিক আছে, ওর আগের টেন্সে লিখতে হবে, সহজ কথা। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পাস্ট সিম্পলে লিখতে হবে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় পাস্ট পারফেক্টে লিখতে হবে, মানে আগেরটাতে লিখতে হবে, দ্যাটস ইট। এটুকু মনে রাখলে আমাদের চলবে। এখানে সেই ভার্বগুলোর তালিকা দেওয়া হয়েছে, এবং আরেকটা আছে ভার্ব অফ কগনিশন, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের পরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে যে মন সূচক যে ভার্বগুলো রয়েছে, অর্থাৎ আমাদের আরেকটা ইন্দ্রিয় রয়েছে, রাইট? ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি? আমাদের বিবেক বা বোধ। বোধ সম্পর্কিত সমস্ত ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। আরেকটা হচ্ছে যে পজেশন, অর্থাৎ মালিকানা সম্পর্কিত। মালিকানা সম্পর্কিত সকল ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, যেমন পজেস করা, ওন করা, হ্যাভ, এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না। সো আমরা একটু দেখি পঞ্চ ইন্দ্রিয়ের যত ভার্ব আছে, যেখানে এখানে ষষ্ঠ ইন্দ্রিয়ের ভার্ব আছে বোধ। জ্ঞান হচ্ছে জানা, মানে হচ্ছে বোধ শক্তি। বিশ্বাস করে, এটা বোধের মধ্যে পড়ে, এটাকে কগনিশন বলে ইংরেজিতে। বোধ সম্পর্কিত যে কোনো ভার্ব কখনোই কন্টিনিউয়াস টেন্সে হয় না। তো আমরা কি করবো? এই ভার্বটা আমাদের নলেজে থাকতে হবে, এমন কোনো শর্টকাট নাই। হয় শর্টকাট দিয়ে হয়তো মুখস্থ রাখা যায়, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। সো দেখেন, নো, বিলিভ। বিলিভ হচ্ছে আমাদের ভার্ব অফ কগনিশন, অর্থাৎ ইন্দ্রিয় ইন্দ্রিয় এটা বিবেক সম্পর্কিত কাজ, বিলিভ করা, মন বলি আমরা যেটাকে। সো আমরা ষষ্ঠ ইন্দ্রিয় সম্পর্কিত যে কোনো কাজ, সেটা আসলে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। দেন সি, স্মেল, উইশ, এটাও আমাদের বিবেক বা বোধ সম্পর্কিত। আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, লাইক, ওয়ান্ট, সাউন্ড, হ্যাভ, নিড, অ্যাপিয়ার, সিম, টেস্ট, ওন, রিয়ালাইজ, রিমেম্বার, রিকগনাইজ, ফিট, বিলং,
কন্টেইন, মিন অ্যান্ড সাপোজ। এই ভার্বগুলো সাধারণত, এটা আমাকে একদম টাটকা মনে রাখতে হবে, মানে বারবার এই অংশটা আমাদেরকে জানতে হবে যে এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় না। কন্টিনিউয়াসে এটা কখনোই ব্যবহৃত হবে না। ঠিক আছে? সাধারণত মানে সাধারণ অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে অর্থের বদল ঘটবে। এমন না যে ব্যবহার করা যায় না, জোর করে হলে ব্যবহার করা যায়। জোর করে ব্যবহার করলে কি হবে? অর্থটা পাল্টে যাবে। অর্থাৎ আমরা যে বলতে চাচ্ছি সেটা শোনা যাবে না। কিন্তু আপনাদের তো সবসময় মাথা ঘোরে যে বাক্যটা সঠিক হবে কিনা। অনেক ক্ষেত্রে বাক্য সঠিক হবে কিন্তু অর্থের বদল ঘটবে। অর্থাৎ আপনি ঠিক যেটা বলতে চাচ্ছেন সেটা আর পাঠাতে পারবেন না, বরং অন্য কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে? বানান ভুলের কারণে অনেক কিছুই হতে পারে। তো দেখেন আমরা কিছু উদাহরণ দেখি। আমি একটা অ্যারোপ্লেন দেখতেছি। তো দেখেন দেখতেছি, তেসি তেসো তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু দেখা ইংরেজি কি সি। যদি আমরা সি ভার্বটা ব্যবহার করি তাহলে কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না। কিন্তু যদি ওয়াচ ভার্বটা ব্যবহার করি, ওয়াচ কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, সি ব্যবহার করা হয় না। এখন আপনি বলেন যে ওয়াচ ব্যবহার করা হয়, সি কেন হয় না? কারণ আমার কিছু করার নেই, ইংরেজরা ওভাবে ব্যবহার করে না। তো তারা ওয়াচ ভার্বকে ঠিকই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে, কিন্তু সি ভার্বকে তারা পঞ্চ ইন্দ্রিয় ভার্ব বলে মনে করে। এখন তাদের ভাষা আমরা তো আর কি যে কিছু করতে পারবো না। তো আমাদেরকে এভাবেই মনে রাখতে হবে যে সি ভার্বটা কখনোই কন্টিনিউয়াস করা যাবে না। করা যাবে, অন্য অর্থে করা যাবে, কিন্তু সাধারণ অর্থে দেখা অর্থে করা যাবে না। আমি একটি সুন্দর পাখি দেখছি, দেখেন আই সি এ নাইস বার্ড। আমি তার নাড়ি দেখছি, মানে ফিল করা। নাড়ি দেখা তো বুঝেন, হাতে পালস দেখতে হয় আর কি। আমার খুব শীত লাগছে, আমি কিছু খেতে চাচ্ছি। ঠিক আছে? আমি কিছু খেতে চাচ্ছি বা আমি কিছু খেতে চাই। সো এটা অলরেডি খেতে চাচ্ছি মানে হচ্ছে যে আই এম ওয়ান্টিং হওয়ার কথা, বাট আই ওয়ান্ট হবে, যেহেতু ভার্বটা ওয়ান্ট। ওয়ান্ট ভার্বটাকে আমরা কখনোই কন্টিনিউয়াস ব্যবহার করি না। সো দেখেন আমরা যদি বাংলা বাক্যে দেখি, আমি কি বলতেছি তুমি কি বুঝতেছো, আমি আই হ্যাভ ইউজড দ্য নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, কারণ বাংলাতে বুঝতেছো বলে কোনো শব্দ নেই। বুঝেছো বা বুঝিয়াছো, বুঝিতেছো, এরকম হবে। বুঝতেছো বলে কিছু নেই, বলতেছি বলে কিছু নেই। বাট এটাকে আমরা পেজন অ্যান্ড ক্রিওলের মতো আর কি নিজেরা একটা স্ট্যান্ডার্ড বানিয়ে নিয়েছি, চলিত এবং বলে যে স্ট্যান্ডার্ড এবং আঞ্চলিকের মাঝখানে একটা ভাষা আছে। সো ওটা আমরা তৈরি করে নিই আর কি। সো বলতেছি বলে কিছু নেই, বাট আমরা ইউজ করি আর কি। এই যে আমি এটা ব্যবহার করেছি, আমি কি বলতেছি, কিন্তু ভাষাটা হবে আমি আমি কি বলছি তুমি বুঝছো। কিন্তু বোঝানোর জন্য আমি এটা দিয়েছি, আমি কি বলতেছি তুমি বুঝতেছো। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। তো দুইটা ভার্ব আমরা ব্যবহার করেছি, একটা আন্ডারস্ট্যান্ড একটা মিন। দুইটা ভার্বকে কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না। কিন্তু আপনি যদি বাংলার দিকে তাকান, আমরা যখন বাংলায় বলছি আমরা কন্টিনিউয়াসে বলছি। আমি কি বলতেছি তুমি কি বুঝতেছো। ওকে। তারপর আন্নাকে আহ, বা আনাকে এখন খুব একটা খুশি লাগতেছে না, মানে খুশি দেখাচ্ছে না। সো কাউকে দেখে মনে হওয়া ইংরেজি হচ্ছে সিম। দেখে মনে হওয়া সিম। দেখে মনে হওয়া ইংরেজি আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাপিয়ার। সো বা হাজির হওয়া। সো মানানসই ইংরেজি হচ্ছে ফিট। ফিট ভার্বটাকে আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করি না। ইট ডাজ নট ফিট ইউ, ইট ডাজ নট, ইট ইজ নট ফিটিং ইউ, এরকম হয় না। মানাচ্ছে না, এই যে আমরা দেখেন মানাচ্ছে না, চয় ছয়কার ব্যবহার করছি। বাট লেখার সময় কিন্তু আমরা চয় ছয়কার ব্যবহার করছি না, বরং আমরা লেখার সময় প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখছি। কেন করছি? কারণ ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ফিড ভার্ব। সো সাধারণত এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে না। কিন্তু বাংলাতে কিন্তু হতে পারে, আপনি কখনোই বাংলা দিয়ে এবার আর ইংরেজি জাজ করতে পারবেন না। রাদার আপনাকে বাংলাতে কন্টিনিউয়াস থাকবে, কিন্তু ইংরেজিতে লেখার সময় সিম্পলে লিখতে হবে। এ কি জ্বালা আর কি। এবার আমরা এখানে ব্যতিক্রমগুলো দেখবো। যদি আমরা, আবারও বলছি, এগুলো যদি আমরা না শিখি আমাদের কোনো অসুবিধা নেই। কেন নাই? কারণ হচ্ছে যে আমরা শুধু গ্রামার পরীক্ষা দিব, সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত নিয়মই ঠিক আছে। কিন্তু আমরা যখন ইংরেজি ভাষা ব্যবহার করব তখন দেখবো যে হাই রে ভাই, আমার তো গ্রামারের রুলের সাথে বাস্তবতা মেলে না। তার মানে এইগুলোকে অন্যভাবে ব্যবহার করা যায়। এত রুল শিখে আমার কি হবে? কারণ হচ্ছে আপনি যখন বাস্তবে ইংরেজি পড়বেন তখন দেখবেন যে সবগুলো ভাবেই ব্যবহার করা হয়েছে, মানে রিয়েল লাইফ ইউজেসে। ঠিক আছে? সো থিঙ্ক কে কখন কন্টিনিউয়াস করা যায় এবং কখন যায় না, মানে কিছু কিছু ভার্ব আছে চাইলে আপনি টেনে টুনে, এখানে অনেক বুদ্ধিজীবী আছে যাদের কাজই হচ্ছে যে এটাকে অন্য কিভাবে করা যায়। সো আমরা এই অন্য কিভাবে করবো সেটা একটু দেখি।
যখন থিঙ্ক অর্থ বিলিভ বা বিশ্বাস করা অথবা মতামত দেওয়া, তখন আমরা থিঙ্ককে কন্টিনিউয়াস টেন্সে কখনোই ব্যবহার করতে পারবো না। অর্থাৎ থিঙ্কের তিনটা অর্থ আছে, একটা হচ্ছে বিশ্বাস করা, মতামত দেওয়া অথবা বিবেচনা করা। আমি তোমার বিষয়টি ভেবে দেখব, ঠিক আছে? আমরা বলি না রিকনসিডার করেন, পুনর্বিবেচনা করা। বিবেচনা মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে তার সম্পর্কিত অ্যানালিসিস করা আসলে, যে আপনি কোনো কিছুতে যাবেন কি যাবেন না। কিন্তু বিবেচনা করা আর বিশ্বাস করা এক জিনিস না। আমি বিশ্বাস করি ম্যারি হচ্ছে কানাডিয়ান, বাট আই এম নট শিওর। আমার যতদূর জানা, as far as I know, আই থিঙ্ক বলতে এখানে এটাই বোঝানো হয়েছে, মানে আমি যতদূর বিশ্বাস করি, ঠিক আছে, যতদূর বিশ্বাস করি। আর মনে রাখতে হবে যে আমরা যেখানে বিশ্বাস করি সেটা কিন্তু নলেজের অংশ নয়। মানে যেটা আমরা বাস্তবে দেখতে পাই ওটাকে আমাদের জ্ঞান বলি, আমরা নো বলি, হ্যাঁ। সো KNOW, এটা হচ্ছে নো। এবং যেখান থেকে আমাদের নো নাই, মানে আমরা যেখানে জ্ঞান দিয়ে পৌঁছাতে পারছি না, সেখানে আমরা বিশ্বাস করছি। মানে যেটার জন্য আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, তখন আমরা বিলিভ করি। আই বিলিভ ইউ, মানে যেহেতু আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, প্রমাণ নাই, সো বিশ্বাস করার কোনো উপায় নাই। অথবা আমি বিশ্বাস করি না, এই দুটারই কোনো ডকুমেন্ট নাই। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে থিঙ্ক বিশ্বাস সত্ত্বে যদি ব্যবহৃত হয় তাহলে কখনো কন্টিনিউয়াস হবে না। যেমন আই থিঙ্ক ম্যারি ইজ কানাডিয়ান বাট আই এম নট শিওর। তখন আপনি আই এম থিঙ্কিং লিখতে পারবেন না। এখন এটা জেনে আমার লাভ কি? লাভ হচ্ছে এইটাই যে অনেক জায়গায় কন্টিনিউয়াস করা যাবে, কিন্তু সেটা কোথায় যাবে না এবং কোথায় যাবে এটা আমাদেরকে জেনে রাখতে হবে। না জানলে কোনো অসুবিধা নেই। যদি আপনি অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট না হন, আপনার কাছে এই অংশ বাদ, আপনাকে পড়ার দরকার নেই। বাট আমি দিয়ে রাখছি, একটা না একদিন আপনি দেখবেন হঠাৎ করে যে আই এম থিঙ্কিং লেখা আছে, তখন তো আমার মাইর দিবেন, তখন বলুন স্যার কিছু শেখায় নাই, সব ভুল শিখাইছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মাই আইডিয়া, মানে হোয়াট ইজ ইউর অপিনিয়ন। সো থিঙ্ক বলতে যখন মতামত দেওয়া বুঝাবে তখনও থিঙ্কে কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে না। কিন্তু কিন্তু আছে, যখন থিঙ্ক অর্থ বিবেচনা করা বা সিদ্ধান্ত নেয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে দেখা। যখন থিঙ্ক অর্থ কনসিডার বা বিবেচনা করা বা সিদ্ধান্ত নেয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে দেখা, তখন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা সম্ভব। এখন এই জিনিসটা বুঝতে হবে, যখন বলা হয়েছে যে কন্টিনিউয়াস ব্যবহার করা সম্ভব, এর মানে হচ্ছে যে সিম্পল তো করাই যাবে, সাথে কন্টিনিউয়াসও করতে পারেন। অনেকে আবার বুঝে না এই জিনিসটা, সম্ভব লেখা আছে মানে ও মনে করে যে কন্টিনিউয়াসলি লিখতে হবে। মানে আপনার যদি মন বিরাট চায়, কন্টিনিউয়াসও করা যাবে এই অর্থে। অর্থাৎ আপনি চাইলে এই কনসিডার অর্থে, থিঙ্ককে যদি কনসিডার অর্থে ব্যবহার করেন, বিবেচনা করার অর্থে, বা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভেবে দেখছেন, এরকম অর্থে ব্যবহার করেন, তাহলে আপনি দুইভাবে লিখতে পারেন, আইদার ইন কন্টিনিউয়াস আর ইন সিম্পল। অর্থাৎ সাধারণ নিয়ম তো সিম্পলেই লেখা থিঙ্কে, রাইট? সো আমি সবসময় বলবো থিঙ্কে সবসময় সিম্পলেই লিখবেন, কখনোই মাতব্বারি করে কন্টিনিউয়াস ব্যবহার করতে যাবেন না। কারণ আপনি যখন সিম্পলে লিখবেন সবগুলো নিয়ম একাই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি লেখেন যে আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ আমি বিবেচনা করছি, আমি ভেবে দেখছি, বা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে কি আসলে ঘটছিল। দেখেন আই ওপেন থিঙ্ক অ্যাবাউট ইট, অর্থাৎ আই এম থিঙ্কিংও কারেক্ট এই ক্ষেত্রে, আই থিঙ্কও কারেক্ট। তো আমার তো সহজ হিসাব ভাই, থিঙ্ক ভার্ব থাকলে আমি কন্টিনিউয়াস করব না, সিম্পল করে দিব। কিন্তু যদি কোথাও দেখেন যে কন্টিনিউয়াস করা হয়েছে, যদি বই পড়ার সময় দেখেন, তাহলে বুঝবেন এটা ভুল নয়, বরং এটা হচ্ছে যে বিবেচনা করা অর্থে থিঙ্কটা ব্যবহার করা হয়েছে। নিকি ইজ থিঙ্কিং অফ গিভিং আপ হার জব। সো নিকি ভাবছে যে, মানে বিবেচনা করছে যে চাকরিটা ছেড়ে দিবে কেনা। সো এখানে বিবেচনা করার অর্থে ব্যবহার করা হচ্ছে। সো আপনি চাইলে আবার নিকি থিঙ্কস অফ গিভিং আপ হার জব। সো দেখেন এখানে দুইভাবেই ব্যবহার করেছি। অর্থাৎ আপনি চাইলে সিম্পলও করতে পারবেন, এই অর্থে কন্টিনিউয়াসও করতে পারবেন, নো প্রবলেম। আই এম থিঙ্কিং অফ গোয়িং টু আমেরিকা, মানে আই এম কনসিডারিং দ্য আইডিয়া অফ গোয়িং টু আমেরিকা, মানে আমি ভাবছি বা আমি বিবেচনা করছি যে আমেরিকা গেলে কেমন হয়। Then there comes see, hear, smell, taste, look, and feel. These are the verb of sensory perception, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব এগুলা বেশিরভাগই। সো আমরা সাধারণত সি, হিয়ার, স্মেল, টেস্ট ভার্বগুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করে থাকি, এবং এগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে সাধারণ অর্থে ব্যবহৃত হয় না। আবার এখানে সাধারণ কথাটা বলা হয়েছে, তার মানে একটা অসাধারণ টাইম আছে।
কিন্তু কিন্তু কোনো ব্যক্তি কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কেমন ফিল করছে বা কেমন দেখাচ্ছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। আবার বলছি, ও ব্যবহার করতে পারি মানে প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোই ব্যবহার করতে পারি। মানে এখানে আপনি নিয়ম ল্যাপস করতে পারবেন। কোনো ব্যক্তি ধরেন আপনার বন্ধু বা বান্ধবী, সে সবসময় সুন্দর দেখায়, তাহলে আমি তাকে বলতে পারি যে ইউ লুক ওয়েল। ইট মিনস যে সে সবসময় ভালো দেখায়। কিন্তু যদি সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার আর সাডেন চেঞ্জ ইন ফিলিং অর লুকিং, সাডেন চেঞ্জ মানে হঠাৎ পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, কোনো কিছু যদি আকস্মিক পরিবর্তন ঘটে, তাহলে ওই আকস্মিক পরিবর্তন বোঝাতে ফিল এবং লুক ভার্বের সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এই কথাগুলো খাতায় লিখে রাখবেন, সপ্তাহ শিটে লেখা থাকলে তো মজা থাকলো না। সো এই শিটের পাশে এগুলো নোট করে লিখে রাখবেন, আমি যেগুলো মুখ দিয়ে বলছি। যদি আকস্মিক পরিবর্তন বোঝায়, ধরেন আপনার বন্ধুকে, ইংরেজি কিন্তু কন্টেকচুয়ালি ফাংশন করবে, আপনার বন্ধুকে নর্মালি সে খুব উস্কো খুস্কো উড়াধুরা থাকে, হঠাৎ করে একদিন ক্লিন শেভ মেরে, ঠিক আছে, ইন টিন করে নায়ক সেজে চলে আসছে। তো আপনি বললেন আরে ইউ আর লুকিং ওয়েল টুডে, তার মানে তো বাস্তবে তোকে ভালো দেখায় না, বাট আজকে সেই লাগছে, মানে সাডেন চেঞ্জ ইন লুকিং। তো যদি আর আকস্মিক পরিবর্তন ঘটে, তাহলে আমরা তখন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। ঠিক আছে। সো একজন ধরেন অসুস্থ, তখন আমরা বলতে পারি যে সে 15 দিন যাবত জ্বর, তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারি হাউ ডু ইউ ফিল নাও। কিন্তু ধরেন একজন জ্বরে শুয়ে আছে, আপনি একটা মেডিসিন খাওয়াইলেন, খাওয়ানোর পরে একটা ঘুম দিল, ঘুমানোর পরে আবার তাকে জিজ্ঞেস করলেন যে এখন তোমার কেমন লাগছে, মানে ওয়েদার দ্য মেডিসিন ইজ ওয়ার্কিং অর নট। কনসেপ্টটা হচ্ছে এটাই। তো সাডেন চেঞ্জ ইন হোয়াট ফিলিং, তার মানে কোনো ব্যক্তি কোনো মোমেন্টে কি করছে, আপনি যদি কোনো একটা পার্টিকুলার মোমেন্টকে টার্গেট করেন যে এখন তার অবস্থা কি, তাহলে ফিল এবং লুককে আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারি। হয় সাডেন চেঞ্জ অর একটা পার্টিকুলার মোমেন্ট, যে এই সেকেন্ডে তোমার কেমন অনুভূতি বা এই মুহূর্তে তুমি কেমন ভাবছো। ঠিক আছে, তাহলে পার্টিকুলার মোমেন্টের কথা বলা হচ্ছে। কিন্তু যদি ইউজুয়াল মোমেন্টের কথা বলা হয়, যেমন আমার সকালে সকালে ক্লাসে ক্লান্ত লাগে, এটা হচ্ছে আপনার ইউজুয়াল ঘটনা, অর্থাৎ প্রতিদিনই এমন ঘটনা ঘটে, তখন আমরা কি করি, তখন আমরা কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার করি না। অর্থাৎ কন্টিনিউয়াস করতে গেলে একমাত্র উপায় হচ্ছে যে পার্টিকুলার একটা মোমেন্টে, কোনো একটা বিশেষ মুহূর্তে কোনো ব্যক্তি এই মুহূর্তে কেমন লাগছে বা দেখাচ্ছে বা অনুভব করছে বোঝাতে আমরা লুক এবং ফিলকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এবং অনেক জায়গায় এই উদাহরণ আপনি দেখবেন, কিন্তু এত সহজ করে বলা বলা কোথাও নাই। সো আপনি অবশ্যই অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। সো দেখেন, সি অর্থ, সি সি সাধারণত কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না দেখা অর্থে। তবে সি যদি অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় তবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। যেমন সি অর্থ যদি দেখা করা বা ভিজিট করা বা ব্যবস্থা করা হয়, তবে সিকে আমরা প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। একই জিনিস আবার প্রোগ্রেসিভ আর কন্টিনিউয়াস একই জিনিস। সো আমি আগামীকাল তার সাথে দেখা করব। সো দেখা করা ইংরেজি হিসেবে আমরা যদি মিট না ব্যবহার করে সি ব্যবহার করি, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আই এম সিং হিম টুমরো, হি ইজ সিং দ্য সাইটস। সি মানে এখানে ভিজিট করা, হ্যাঁ। সাইট মানে হচ্ছে বলি না আমরা বিভিন্ন সিনেমাতে দেখি না, যে নায়ক যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সাইট ভিজিটিং এ যায়। সাইট মানে আপনার কাজ চলতেছে এমন কোনো জায়গা, সেখানে ভিজিট করা। এখানে সি মানে হচ্ছে ভিজিট। তো ভিজিট অর্থে যদি সি ব্যবহৃত হয়, মানে অর্থ তো পরিবর্তনশীল, আপনারা জানেন যে ডিকশনারিতে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। সো সি কিন্তু ভিজিট অর্থেও ব্যবহার করা হয়। সো ডিরেক্টর ইজ সিং দ্য অ্যাপ্লিকেন্টস টুমরো। সিং মানে হচ্ছে মিটিং, এখানেও। অর অ্যাপয়েন্টমেন্ট আছে। সো দেখেন, হি ইজ সিং অ্যাবাউট টিকেটস ফর টু নাইট, এটার মানে হচ্ছে ম্যানেজ করা, ম্যানেজিং। তাহলে সি মানে যদি ব্যবস্থা করা হয়, তাহলে আমরা সি মানে সি কে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। দেখেন, সি এর অনেকগুলো ইন্টারেস্টিং ব্যবহার আমরা দেখি। আরেকটা বিশেষ ব্যবহার রয়েছে, আমি দেখছি তো দেখছি, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি আই এম সিং অ্যান্ড সিং। ওকে। আরেকটা ব্যবহার রয়েছে, সি অর্থ যদি বোঝা হয়, বোঝা মানে কি আন্ডারস্ট্যান্ড, তাহলে সি কে কখনো প্রোগ্রেসিভ টেন্সে ব্যবহার করা হয় না। যেমন আমরা লিখি আই সি, ও তাই বুঝি। ঠিক আছে। এই বোঝা কিন্তু ওই মাথার বোঝা নয়, এই বোঝা হচ্ছে আন্ডারস্ট্যান্ডের বোঝা, অর্থাৎ আমি বুঝছি তুমি কি বলছো। ও তাই নাকি, এর মানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড। সো আই আন্ডারস্ট্যান্ড অর্থে যদি সি ব্যবহার করা হয়, তাহলে সি কে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না।
একেবারে নারী নক্ষত্র বলে দিলাম কন্টিনিউয়াস টেন্সের। সো লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। ওকে, গুড। একদিন জিজ্ঞেস করছি ক্লাস কেমন লাগছে, তা লিখছে গুড। বললাম যে শেষ আমি। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা এত সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি, এবার দেখবো যে বাকি টেন্সগুলোর মজা কি এখানে। ঠিক আছে, আমরা একটার সাথে একটা কানেক্ট করে পড়বো, দেন উইল আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কাজ করছে। ঠিক আছে, এবং ফানিলি ইন্টারেস্টিং, আমরা যদি দেখি যে আমরা একটা পাখিকে দেখছি, আমরা পাখিটাকে দেখছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমি পাখিটাকে দেখছি, আমি পাখিটাকে দেখছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বা আমি যদি বলি যে আমি বই পড়ছি, তাহলে সাধারণত এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? আমরা এই যে আমাদের যে সূত্র আছে বাংলাতে আইডেন্টিফাই করার, সরি আমরা অন্য জায়গায় এসে ইয়ে করছি, প্রেজেন্ট সিম্পলের মধ্যে এটা রেখে দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা। কেন দিয়েছি সেটা আমি বলে দিয়েছি, যেহেতু প্রেজেন্ট সিম্পল লিখতে হবে সেখানে দিয়েছি। তবু আমরা এখানে আলোচনা করি। আমরা যদি একটু দেখি, নিচের দিকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আমি ঠিক যেভাবে পড়াচ্ছি, পড়ার সময় ঠিক ওই ম্যাপটা ফলো করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাকে মনে রাখতে হবে যে বইয়ে ঠিক যেভাবে ইনফরমেশন দেয়া থাকে, বই ঠিক ওভাবে পড়তে হয় না। এই জন্য আমাদের সমস্যা। টিচার এবং বইয়ের ডিফারেন্স কোথায়? টিচার হচ্ছে তার জানে যে কোথায় কোনটা কখন পড়তে হবে, আর বইয়ে শুধু লেখাই থাকে যে ইনফরমেশনগুলো থাকে। সো দ্যাটস দ্য ডিফারেন্স। এই জন্য আমি যখন যেভাবে যেখানে যেভাবে পড়াচ্ছি, আপনি ওইভাবেই ওই ম্যাপটা ফলো করে পড়ে যাবেন। শীটটা পড়ার সময় ওই জায়গাগুলো প্র্যাকটিস করবেন আগে আগে, তারপর বাকিটা আপনারা, তারপর বাকি জায়গাগুলো আপনারা রিডিং পড়বেন, কিছুই লাগবে না। সো আমরা একটু দেখি, আমরা বলেছি যে বাংলা ক্রিয়ার শেষে যদি চয় ছয়কার চয় ছ বা চয় ছ থাকে, শুধু ছ থেকে সেম থাকে, ওই একই জিনিস থাকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমি একটা বাক্য লিখতেই পারি যে আমি পড়ছি, আমি বই পড়ছি। দেখে তো মনে হয় সহজ বাক্য মনে হচ্ছে, কঠিন বাক্য আমরা দেই, যথেষ্ট কঠিন বাক্য নিচে দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, আমি সহজটা দিচ্ছি। আমি বই পড়ছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত করি প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা ওকে, আমরা যদি এর সাথে সময় যুক্ত করি, কিরকম? 1 ঘন্টা ধরে, দেখেন কত ইজি। 1 ঘন্টা ধরে আমি বই পড়ছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময় মেনশন করেন, অর্থাৎ সময় যুক্ত করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ যেটাই বলেন, প্রোগ্রেসিভ প্লাস টাইম, অর্থাৎ একটা টাইম যদি মেনশন করি, সময় যুক্ত করি, স্পেসিফিক টাইম ঘড়ির সময় বা যে কোনো সময় যদি আমরা যুক্ত করি, এটাকে আমরা দুইটা বলতে পারি, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম যদি আমরা যুক্ত করি। পয়েন্ট অফ টাইম মানে ঘড়িতে যে সময়টা থাকে, আর পিরিয়ড অফ টাইম মানে আমরা সময়কে যেভাবে ভাগ করি, সকাল সন্ধ্যা বিকাল, এরকম নানা সময়, বা টাইম যে কোনো টাইম হতে পারে, সাল হতে পারে, ইয়ার্স অ্যান্ড এভরিথিং, মান্থস, টাইম যদি যুক্ত করি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। খুবই সহজ ব্যাপার কিন্তু। যেমন আমি বই পড়ছি, এর ইংরেজি হচ্ছে আই এম রিডিং আ বুক। আমি যদি এই পর্যন্ত ট্রান্সলেট করি, যে আমরা সবুজ করছি তাহলে বুঝতে সুবিধা হবে, কালার করে দিলাম। এই পর্যন্ত যদি আমরা শুধু এইটুকু রাখি, তাহলে আমার ইংরেজি হচ্ছে আই এম রিডিং আ বুক। কিন্তু যখনই আমরা সময়টা যুক্ত করেছি 1 ঘন্টা ধরে, তখনই আমাদের বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ কোনো বাক্যকে যদি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের সাথে যদি সময় যুক্ত করা হয়, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। তাহলে এটার ইংরেজি হবে আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর অ্যান আওয়ার অর 1 আওয়ার, যেটাই বলেন। 1 ঘন্টা ধরে আমি বই পড়ছি আর আমি বই পড়ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। আমরা আরেকটু যদি ফিরে যাই এবার মূল বিষয়টা, তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি টাইম যুক্ত করা হয়,
মানে দেখতে একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তার সাথে একটা সময় যুক্ত থাকবে। সেটা আবার কিরাম, একটু দেখি সেটা কিরকম, আমরা একটু দেখে আসি। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি বই পড়ছি এবং আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে ফর এবং সিন্স। যেমন আমরা যদি দেখি, সে বাড়িতেই বাস করছে, সে এই বাড়িতেই বাস করছে, তাহলে হি ইজ লিভিং ইন দ্য সেম হাউস। সে 20 বছর ধরে এই বাড়িতে বাস করছে, যখনই আমরা সময় যুক্ত করেছি তখনই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়েছে। হি হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 20 years। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা কখন ফর এবং কখন সিন্স ব্যবহার করব। একটু কঠিন মনে হতে পারে, আবার একদমই সহজ মনে হতে পারে। কোনো কাজ কত সময় ধরে চলছিল বোঝাতে আমরা ফর ব্যবহার করি, এবং কোনো কাজ শুরুর সময় বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। কোনো কাজ কত সময় ধরে চলছিল বোঝাতে আমরা ফর ব্যবহার করি, এবং কোনো কাজ শুরুর সময় বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। যেমন আমরা বলি যদি সে 20 বছর ধরে এই বাড়িতে বাস করছিল, এটা কত সময় ধরে চলছিল নাকি শুরুর সময় আছে? দেখেন, 20 বছর ধরে, সুতরাং কাজটা আসলে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ 20 বছর ধরে কাজটা চলমান ছিল। তার মানে কোনো কাজ কত সময় ধরে চলছিল এটা বোঝাচ্ছে। বুঝালে কি হবে? ফর হবে। এর জন্য কি হবে? ফর। কিন্তু যদি বলি যে সে 2010 সাল থেকে এই বাড়িতেই বাস করছে, তাহলে এবার আপনি বুঝতে পারবেন যে দেখেন এখানে কি বলা হয়েছে, কোনো কাজ শুরুর সময়। তাহলে এই বাড়িতে বাস করা শুরু কখন? 2010 সাল থেকে। তাহলে শুরুর সময় যদি বুঝায় তাহলে আমরা সিন্স ব্যবহার করি, আর কত সময় ধরে চলছিল যদি বুঝায় তাহলে আমরা কোনো কাজ শুরুর সময় বুঝালে আমরা সিন্স ব্যবহার করি, আর যদি কত সময় ধরে চলছিল বুঝায় তাহলে আমরা ফর ব্যবহার করি। একদমই সহজ। ডিউরেশন ফিউরেশন কিছুই মনে রাখতে হবে না। জাস্ট দেখলে যদি বোঝেন যে এটা কত সময় ধরে চলছিল, এটার উত্তর যদি দেয় তাহলে ফর। আর কখন থেকে শুরু হয়েছে এটা যদি থাকে তাহলে এটা সিন্স। তাহলে দেখেন, হি হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস সিন্স 2010। আশা করি বুঝাতে পেরেছি। একদমই সহজ ব্যাপার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি আপনি সময় যুক্ত করেন, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। এবং সময়টা কিভাবে উল্লেখ করবো আমি এখানে লিখে দিয়েছি, যে কখন আমরা সিন্স ব্যবহার করব এবং কখন আমরা ফর ব্যবহার করব। ঠিক আছে? এটা একটু এডিটিং এ প্রবলেম হয়েছে, মনে হচ্ছে কোনো কিছু একটা মিসিং হয়ে গেছে। হোয়াটএভার, আমরা এটা পরে ঠিক করে দিচ্ছি আপাতত। ওকে, দেন এখানে একটা রুল আছে যেটা আপনারা আবারও বারবার দেখবেন, সেটা হচ্ছে যে ওয়ার্ক এবং লিভ ভার্ব দুটিকে একই অর্থ বজায় রেখে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যায়। অর্থাৎ আপনার কোনো ভার্ব যদি লিভ অথবা ওয়ার্ক থাকে, তাহলে আপনি সেম অর্থ বজায় রেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবেন। যেমন এখানে আছে ফর 20 years, তো আমরা জানি সিন্স এবং ফর থাকলে সাধারণত সেটা যদি প্রেজেন্ট টেন্সের ভেতরে থাকে, এখন বুঝতে হবে যে কখন প্রেজেন্ট টেন্স এবং কখন পাস্ট টেন্স থাকবে। আমরা যখন ইংরেজি বাস্তবে ব্যবহার করি তখন তো একটা কথা বলে আমরা থেমে থাকি না বা একটা বাক্য বলি না, সেটা একটা কনটেক্সট থাকে। সো সেই কনটেক্সটে সব বাক্য যদি প্রেজেন্ট টেন্সে হয়, তার মানে বুঝতে হবে যে যা কিছু হবে প্রেজেন্টের মধ্যেই হবে। অর্থাৎ পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি পুরা প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে, তাহলে বুঝতে হবে যে এভরিথিং পাস্ট টেন্সের ভেতরে হবে। শুধুমাত্র একটা জায়গায় হবে না, যদি কোটেশন মার্ক থাকে। কোটেশন মার্ক থাকলে যে কোনো টেন্স ব্যবহার করা যায়, আপনার শান্তি মতো আপনি যা ইচ্ছা করতে পারবেন। কিন্তু যদি আপনি প্যাসেজ আকারে লেখেন কোটেশন ছাড়া, তাহলে আপনাকে টেন্স সিকোয়েন্স মেনটেন করতে হবে।
তো সেক্ষেত্রে আপনার যদি কোনো বাক্য ফর 20 ইয়ার্স থাকে, আপনি তো বুঝছেনই যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কিন্তু যদি ভার্বটা হয় ওয়ার্ক অথবা লিভ, লিভ মানে বাস করা, এটা কিন্তু লাইভ না। অ্যাডজেক্টিভ হিসেবে লাইভ ব্যবহার করা যায় সরাসরি। সো লিভ অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে এটাকে চাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যায়। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম এবং এটা প্রচুর ব্যবহৃত হয়। টোফেলের বইগুলোতে ওয়ার্ক এবং লিভ ভার্বকে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়, অর্থাৎ আমেরিকান ইংলিশে ওয়ার্ক এবং লিভ সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, সেটা ফর সিন্স যাই থাকুক না কেন। অর্থাৎ অর্থ একই রেখে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি। অর্থাৎ হি হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স, এটাকে আমরা লিখতে পারি হি হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে আছি, খুব সহজ একটা টেন্স। এখানে আমাদের জাস্ট একটা নিয়ম জানতে হবে যে বাংলা ক্রিয়ার শেষে ইয়াছো, ইয়াছি, নি, নাই, নেই উল্লেখ থাকবে। আমাদের আবারও 4টা নিয়ম প্রাথমিক তথ্য হিসেবে। সেটা হচ্ছে যে কোনো বাক্যের ক্রিয়া খুঁজে বের করতে হবে, ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয় করতে হবে। সেই নির্ণয় কি দেখে নির্ণয় করবো? বাংলা ক্রিয়ার শেষে ইয়াছো, ইয়াছি, নি, নাই, নেই উল্লেখ থাকবে। এবং ইংরেজিতে থাকবে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, জাস্ট নাও, ইয়েট, সোফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট ইত্যাদি যদি থাকে ইংরেজিতে, তাহলে ওই বাক্যটা, সেটা রাইট ফর্ম অফ ভার্বে হোক, সেটা ট্রান্সলেশনে হোক, সেটা পৃথিবীর যেখানেই হোক, ওই ভার্বটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এটা একদম ইজি। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাতে অ্যাক্টিভেও পাস্ট পার্টিসিপল, প্যাসিভেও পাস্ট পার্টিসিপল। এই জন্য আপনাকে স্ট্রাকচার মুখস্থ করতে হবে। আপনি যদি বলেন যে স্ট্রাকচার আমি জানি না, তাহলে আর কি করার আছে? বাড়ি বসে বসে এটা দরকার হলে এই যে বাংলা রূপ প্রাথমিক তথ্যগুলো আপনারা ফোনে অডিও রেকর্ড করবেন, করে কানে দিয়ে শুনবেন। আমি কিন্তু একদিন ভিডিও অন করে এইগুলো শুনতে পারি, না পারলে কিন্তু কান ধরে ক্লাসে বসায় রাখবো। যাই হোক, ওই যে আমাদের খালের ধারে বসায় রাখতো, এখন আপনাদের তো আর পারতেছি না। সো আর কি করার, আপাতত এখানেই আমরা জুমে বসে আপনাদেরকে দেখি। অনেকে বলবে টাকা দিয়ে কান ধরতে আসছে এখানে। হোয়াট এভার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা হচ্ছে প্রাথমিক তথ্য। প্রাথমিক তথ্য বলতে আমি বুঝিয়েছি যে কিভাবে আমরা এটাকে আমাদের বাংলা থেকে ইংরেজি করার বা ট্রান্সলেশনে আমরা ব্যবহার করতে পারি বা টেন্সেও ব্যবহার করতে পারি। দেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটা হচ্ছে যে অতীতে কোনো কাজ একাধিকবার ঘটেছে। এটা কিন্তু বিসিএস ব্যাংক সব পরীক্ষাতে একবার করে পড়েছে। সো অতীতে একাধিকবার ঘটেছে এমন কাজ নির্দেশ করতে, অর্থাৎ কোনো কাজ যদি একের অধিকবার হয়, একের অধিকবার, একাধিকবার, আর বাংলায় ভালো করে এইভাবে লিখতে হইতো হয়তো, একের অধিকবার ঘটেছে, সেটাই করে দিই। নাহলে অনেকে একাধিকবার জিনিসও বোঝে না, সহজ করে দিই। একের অধিকবার, একের অধিকবার ঘটেছে এমন কাজ নির্দেশ করতে সবসময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর একটা কাজে ব্যবহার করা হয় এর উল্টাটা। মনে রাখবেন যে কবিতার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যদি শব্দ না থাকে, সেটাও এক ধরনের শব্দ। কোথাও যদি বলা হয় যে এখানে কোনো শব্দ নেই, এর মানে এটা নিঃশব্দ। তো নিঃশব্দ মানেও এক ধরনের শব্দ। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। গন্ধ নেই মানে গন্ধহীনতাও এক ধরনের গন্ধ। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। এখন কোনোদিন রৌদ্রের আবার গন্ধ হয় নাকি? তাও সে কবি রৌদ্রের গন্ধ বানাইছে, মানে এটা কোনো গন্ধ নেই, জাস্ট ক্লান্তি অর্থে ব্যবহার করেছে সে। বাট পড়ে মনে হচ্ছে যে রৌদ্রের গন্ধ হতে পারে, বাট আমরা কি রৌদ্রের কোনো গন্ধ গন্ধ পাই নাকি? বা শীতের কোনো গন্ধ আছে নাকি? বসন্তের গন্ধ থাকতে পারে, কিন্তু এটা তো বসন্তের না, গাছের গন্ধ আর কি, বা ফুলের গন্ধ। সো অতীতে একের অধিকবার ঘটেছে এমন কিছু বোঝাতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, বা কোনো কাজ প্রথমবার ঘটেছে এটা বোঝাতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কোনো কাজ কখনোই ঘটে নাই, নেভার, অর্থাৎ কোনো কিছু একবারও ঘটেনি, এরকম বোঝাতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কোনো কিছু একবারও ঘটেনি, যেমন আপনাদের অনেকের জীবনে বিবাহ একবারও ঘটেনি। তো যাদের একবারও ঘটেনি তারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কাজটা সেরবেন যে আমার কখনোই বিয়ে হয়নি। ঠিক আছে? তো যাদের ঘটেনি তাদের কপালে আর, তাদের ঘটক দরকার আর কি। এই ঘটক থেকে ওইখানে আসছে আর কি, ঘটনা ঘটানো। ঠিক আছে? সো দেখেন যে জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস, তাহলে 3বার দেখেছে। আমরা বলি না আমি 3বার ঢাকা গিয়েছি,
বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, সো ঠিক আছে, 3 টাইমস। তাহলে 3 দিন বাড়িতে গিয়েছি, 3 দিন মানে পুনঃ পুনঃ বার, একের অধিক বার। আমি 2বার ক্যালিফোর্নিয়া গিয়েছি, বা সে 2বার ক্যালিফোর্নিয়া গিয়েছে, তাহলে একের অধিক বার যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এবং আমরা সচরাচর এখানে ভুল করে থাকি। আমরা নর্মালি এখানে পাস্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে ফেলি, যে আই হ্যাভ জর্জ ওয়াচ দিস মুভি 3 টাইমস। আচ্ছা, মুভি দেখা অর্থে কিন্তু সি ব্যবহার করা যায়, সবাই ওয়াচ ব্যবহার করে, কিন্তু ইংরেজরা সিও ব্যবহার করে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা কেমব্রিজের বই থেকে দেওয়া হয়েছে, নো চেঞ্জ, সরাসরি কেমব্রিজের বই থেকে দেওয়া হয়েছে। কেন দিছি নিচে দেখবেন সাইটেশন দেওয়া আছে যে আমরা কোন কোন বই থেকে দিয়েছি, যদি জানতে চান তাও নিচেও পড়বেন, হ্যাঁ, সাইটেশন থেকে পড়ে নেবেন, অর্থাৎ রেফারেন্স বুক দেয়া আছে। কোথাও যদি থাকে ইট ইজ দ্য ড্যাশ টাইম, দেখেন ইট ইজ কিন্তু ইজ, নট ইট অজ। ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যদি থাকে, এই প্রথমবার, সেকেন্ড বার থেকে শুরু করে যত আর কি, ফার্স্ট থেকে শুরু করে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম, ঠিক আছে। আমাদের প্রিয় কবি মার্জুক রাসেল, তার একটা নাটক আছে, সে 5বার মনে হয় মেট্রিকে ফেল করে, দেন সে পাশ করে, করার পর এলাকায় মাইকিং করে না যে আমি পাশ করেছি, চাচা জিজ্ঞাসা করেন, মামা জিজ্ঞাসা করেন যে আমি কি পেয়েছি, পাশ করেছি। সো লাইক দ্যাট, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। সো এরকম যদি থাকে কোথাও, বা কোনো বাড়ি নয়, আমি কখনো যাইনি, একটা গান আছে না, আমি কখনো যাইনি জলে, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, এই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কখনো যাইনি জলে, তার মানে সে কখনোই যায় নাই, তার মানে দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সো ডন ইজ হ্যাভিং এ ড্রাইভিং লেসন, ইট ইজ হিজ ফার্স্ট লেসন। সো এটা আমরা অনেকভাবে লিখতে পারি। সো ডন ড্রাইভিং এর তালিম নিচ্ছেন, আমি একটু রিসেন্ট টাইমে শব্দ ব্যবহার করেছি, শিক্ষা না দিয়ে তালিম ব্যবহার করেছি, এটা পারফেক্ট ফর দ্য সিনারিও। এটি তার প্রথম শিক্ষা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম জন, বা ডন হয়ে যাবে জন। সো ডন হ্যাজ ড্রিভেন এ কার, দেখেন ইট ইজ দ্য ফার্স্ট টাইম আছে, ইট ইজ কিন্তু ইট অজ না কিন্তু, তাও ইজ লিখে দিই, নাহলে ইটস লিখলে আসলে ইট ইজ হয়, ইট অজ হয় না। সো ইট ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রিভেন, ঠিক আছে, শর্টকাটটা মনে রাখবেন কিন্তু, ইটস লেখা থাকলে এটা ইট ইজ, হ্যাঁ, নট ইট অজ। সো দেখেন সে আগে কখনো গাড়ি চালায়নি, তাহলে যদি কখনো আগে কখনো কোনো কিছু না হয়ে থাকে, আগে কখনো কিছু না হয়ে থাকে মানে কোনো কিছু একবারও ঘটেনি, খুব ভালো করে বুঝতে হবে, কোনো কিছু একবারও ঘটেনি, মানে রুল তো বোঝা সহজ, লেখা আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে সে আগে কখনো করেনি কাজটা, তখন আমরা নেগেটিভ অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। হি হ্যাজন্ট ড্রিভেন এ কার বিফোর, হি হ্যাজ নেভার ড্রিভেন এ কার বিফোর, দেখেন। এবং একটা পরীক্ষার প্রশ্ন আমরা এখানে দিয়েছি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এটা কিন্তু পরীক্ষায় পড়েছে, আমি বললাম না বিভিন্ন পরীক্ষায় আসে। সো ইট ইজ দ্য ফার্স্ট টাইম, তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম থাকলে অবশ্যই পরবর্তী বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আই হ্যাভ ইটেন সি ফুড ইন মাই লাইফ, প্রথমবারের মতো আমি সামুদ্রিক মাছ বা সামুদ্রিক কোনো কিছু খেয়েছি। সো এরকম আরো উদাহরণ দেখা আছে, সারা হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস ইজ হ্যাপেন্ড। এহসান ইজ ফোনিং হার হিজ গার্লফ্রেন্ড এগেইন, আহারে আজকে মনে হয় গ্যাঞ্জাম হইছে, তো বারবারই ফোন দিচ্ছে, এই 3বার হলো, ইট ইজ দ্য থার্ড টাইম হি হ্যাজ ফোনড হার। এবার লোকে বলবে এখানে হি ইজ ফোনড হবে না, এটা হ্যাজ লিখে দেই, মানে এটা কনটেক্সট থেকে বুঝতে হয় যে হ্যাজ নাকি ইজ। সো ইটস থাকলে ইট হ্যাজও হতে পারে, ইট ইজও হতে পারে, কনটেক্সট থেকে বুঝতে হয়, তো আমি ইজি করে দিলাম। ইট ইজ দ্য থার্ড টাইম হি হ্যাজ ফোনড হার দিস ইভিনিং, সো দেখেন থার্ড টাইম, তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে লেখা থাকে, ইট ইজ দ্য ফোর্থ টাইম, ফিফথ টাইম, এরকম যদি থাকে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এখন আপনাদেরকে একটা ম্যাজিক বলি, যে ধরেন তাহলে ইট ইজ না থেকে ইট অজ আছে, কিভাবে কমন সেন্স ব্যবহার করতে হয় তাহলে বুঝাচ্ছি। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম,
আই ইট সি ফুড ইন মাই লাইফ। বলেন তো কি হবে? কেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা আপনাকে দেয়া হয়েছে বলেন তো? উত্তরটা কি হতে পারে? জাস্ট গেজ। উত্তরটা হবে, দেখেন এখানে যেহেতু অজ আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট পারফেক্ট হবে। খুবই ইজি, জাস্ট একটু বুদ্ধি টুদ্ধি খাটালে অনেক কিছু হয়ে যায়। তার মানে আই হ্যাড ইটেন, যেহেতু ইট অজ দ্য ফার্স্ট টাইম আছে, অর্থাৎ ইট ইজ না থেকে ইট অজ থাকলে তখন কিন্তু এ পাশের টেন্সটা পরিবর্তিত হবে। আশা করি বুঝাতেই পেরেছি। আর এগুলো টাইম দেওয়া আছে, সিন্স, ফর, রিসেন্টলি, ইন দ্য লাস্ট ফিউ ডেজ, এগুলোর এক্সাম্পল নিচে দিয়েছি, এটা তো ওপরেই মেনশন করেছি, জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। ওকে। ওকে, এরপরে আমাদের যে প্রশ্নটা আসে বারবারই সেটা হচ্ছে বি, বিন এবং গন। বিন এবং গন। তো বিন এবং গন কোথায় ব্যবহৃত হয়? কোথাও গিয়ে ফিরে আসা বোঝাতে বিন ব্যবহার করা হয়। কোথাও গিয়ে ফিরে আসা বোঝাতে, ধরেন আমি হচ্ছে যে আহ, শান্তিনিকেতনে গিয়েছিলাম আহ 2 বছর আগে। তো শান্তিনিকেতনে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আসি বাংলাদেশে, অর্থাৎ আমি এখন ওখানে নেই, গিয়ে আপনাদের সামনে এসে কথা বলছি। এবং ধরেন আমি ক্লাসরুমে আপনাদের সামনে কথা বলছি, বাস্তবের ক্লাসরুমে। তো যখন আমি দাঁড়িয়েছি তখন আমি বাংলাদেশের ঢাকা শহরের কোনো একটা আহ ধানমন্ডি কিংবা লালমাটিয়া বা কোথাও একটা ক্লাস নিচ্ছি, সেখানে আমি দাঁড়িয়ে আছি। তার মানে আমি গিয়ে ফিরে এসেছি, এসে বর্ণনা করছি। অথবা আপনি ধরেন ঢাকা গিয়েছিলেন, বাড়ি থেকে সাতক্ষীরা থেকে আপনি ঢাকায় গিয়ে আসছিলেন, আসার পরে আপনি আবার বাড়ি ফিরছেন, ফেরার সময় আপনার ঘাড়ে একটা ব্যাগ আছে। আবার সাতক্ষীরার লোকজন ঢাকায় আসলে তারা ইন করে আসে, কেন আসে আমি জানি না, বাট তারা খুব সুন্দর করে ইন টিন করে, টাই পাইলে সেটাও লাগায়, একটা সানগ্লাস কিনে সেটা পরে তারা চলে আসে। যদি কোনো তার অন্য কোনো কাজ থাকে, মানে চাকরির কারণেই না, বেড়াতে আসলেও তারা এটা করে, আগে করতে আরো বেশি। তো ও আবার সানগ্লাস পরে টরে নায়ক বাড়ি যাচ্ছে, হ্যাঁ, স্যুট পরে, কোনো কাহিনী ছাড়াই। তো লোকে জিজ্ঞাসা করলো একজন, তুমি কোথায় গিয়েছিলে? সে বললো যে আমি ঢাকা গিয়েছিলাম। এখন কিন্তু সে ঢাকায় নেই, সে ঢাকায় এসেছিল এবং সে ঢাকা এসেছিল এবং ঢাকা থেকে বাড়ি ফিরছে, ওই পথেই একজনের সাথে দেখা। তখন সে বলছে আই হ্যাভ বিন টু ঢাকা। অর্থাৎ যদি কোথাও গিয়ে ফিরে আসা বোঝায় তাহলে আমরা বিন ব্যবহার করি। আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দ্য কুইন, মানে নাও আই এম ইন বাংলাদেশ। এখন যদি কেউ যাওয়ার পথে আছে বা যাওয়ার সেখানে আছে, তো কেউ ধরেন লন্ডনে গেছে এবং সে লন্ডনেই আছে, তো কেউ বাড়ি এসে জিজ্ঞাসা করলো, এই আপনার ছেলে তানভীর কোথায়? তা সে বললো সে মেয়ে নিয়ে ভাগছে। তো কি আর করা, সে তো আর বাড়ি আসে নাই, সে ভেগেই গেছে। তো তার মানে মেয়ে নিয়ে যেহেতু ভাগছে, ও আর ফেরে নাই। ভেগে কোথায় গেছে? গেছে ময়মনসিংহে ধরেন। তো তাহলে হি হ্যাজ গন টু ময়মনসিং। কিন্তু যদি আবার ফিরে আসে তাহলে হি হ্যাজ বিন টু ময়মনসিং। তার মানে কোথাও যাওয়া, যাওয়ার পথে আছে বা সেখানে আছে বোঝাতে আমরা গো ব্যবহার করি, মানে সে গিয়ে আর ফেরে নাই। বাট কোথাও যদি গিয়ে ফিরে আসে, এসে বর্ণনা করে, তাহলে আমরা বিন ব্যবহার করি। তাহলে আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দ্য কুইন, আপনারা পড়েছেন না ক্যাটের কবিতা? পুষি ক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দ্য কুইন, ছোটবেলার কবিতা। ঠিক আছে, আই হ্যাভ বিন টু লন্ডন টু সি দ্য কুইন, আই হ্যাভ বিন টু ইডেন টু সি দ্য কুইন। ঠিক আছে, এটা হচ্ছে তানভীরের জন্য বললাম, বেচারা কষ্ট করে পরীক্ষা দিয়ে এসে এখন ক্লাসে বসে আছে। সো আই হ্যাভ বিন টু দ্য লন্ডন, টু লন্ডন টু সি দ্য কুইন। ওকে, বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা একটা গুরুত্বপূর্ণ ইউজ, যে কোথাও গিয়ে ফিরে আসা বুঝাতে আমরা বিন ব্যবহার করি। আর কোথাও আছে বা যাওয়ার পথে আছে, সেক্ষেত্রে আমরা গো ব্যবহার করি, অর্থাৎ গন ব্যবহার করি। আই হ্যাভ বিন, গন, ওয়েন্ট ইত্যাদি ব্যবহার করি। সো দেখেন, এটা একটা ভালো এক্সাম্পল আছে। আমরা যারা হজে যায়, হজে যাওয়ার পথে থাকা অবস্থায় তাদেরকে হাজি বলে, মানে হজগামী যে, হজ থেকে ফিরলে কিন্তু সে আলহাজ হতে পারে, কিন্তু সে হাজি নয়। হুম, হাজি মানে যে হজের উদ্দেশ্যে যাত্রা করেছে। কিন্তু আমাদের লোক তো হজ থেকে ফিরে আসলেও সে হাজি থাকে, মানে আর বললাম না, বাকিটা বললে লোকে কষ্ট পাবে। তো ভুল ব্যবহার করে এটা। তো এটা হচ্ছে গন, হ্যাঁ।
আপনি যখন হজে যাচ্ছেন তখন আপনি গণ অবস্থায় আছেন, কিন্তু গিয়ে যখন ফিরে এসেছেন আলহাজ হয়েছেন তখন আপনি বিন। এর চেয়ে ভালো এক্সাম্পল দিতে পারবো না। অর্থাৎ আপনি যখন হজ করে ফিরেছেন তখন এটা হচ্ছে বিন, কিন্তু আপনি হজে যখন যাচ্ছেন তখন আপনি কি? যখন হজে যাচ্ছেন আপনি কি? তখন হচ্ছে আপনি হাজি। আর যখন হজ থেকে ফিরেছেন তখন আপনি আলহাজ। বুঝাতে পেরেছি? কত কিছু শেখাতে হয়। এবং বাকি যেটুকু দেয়া আছে সেটা হচ্ছে জাস্ট আমি এক্সট্রা দিয়েছি আপনাদের পড়ার জন্য। পড়ার মানে হচ্ছে যে আগে মূল বিষয়গুলো বুঝবেন, দেন এগুলো তো পড়তেই হবে, শীট আকারে দেয়া আছে। এগুলো না পড়লেও অসুবিধা নেই। আচ্ছা, আমি ভুল বলেছি, তাহলে সঠিক কোনটা? ওকে। সো আমাদের পরে যে টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। দেন আমরা পাস্ট পারফেক্ট শিখে ফেলেছি। এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সও শিখতে হবে। পাস্ট সিম্পলও কিন্তু আমরা শিখেছি। আমাদের প্রাথমিক যে ইন্ডিকেটরগুলো দেওয়া রয়েছে সেই ইন্ডিকেটরগুলো কি আবারও বলেছি, আমাদের চারটা ধাপ রয়েছে। সেই চারটা ধাপের জন্য আমাদের যেটা লাগবে এটা আমাদের প্রাথমিক তথ্য। একটা হচ্ছে টাইম ইন্ডিকেটর। আমাদের কিন্তু এটা ভালো করে মুখস্থ রাখতে হবে, ফর রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড এভরিথিং। দেন অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্যাট পিরিয়ড, অথবা ক্লক টাইম প্লাস পিরিয়ড। অর্থাৎ ঘড়ির সময়ের সাথে যদি পিরিয়ড অফ টাইম মেনশন থাকে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। এটা খুবই কঠিন একটা জটিল গ্রামার। ও তাই নাকি? একবার হজ করলে হাজি? আচ্ছা, আমি জানতাম না। একজন বলেছেন যে আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। কেন হয়েছে? কারণ হচ্ছে যে আমি এখন কোথায় আছি? আমি যখন বলছি আই হ্যাভ নেভার বিন টু ঢাকা তখন আমি সাতক্ষীরায় দাঁড়িয়ে আছি, রাইট? সো আমি বলেছি যে যখন যেটা পক্ষে প্রকাশ পাবে ওর বিপক্ষে ওইটাই। মানে প্রথমবার কোনো কিছু করলে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোনো কিছু একবারও হয় নাই, তখনও কি হবে বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মানে সাউন্ড থাকলে যেমন সাউন্ড, সাউন্ড না থাকলেও সাউন্ড। তো যখন আপনি কারোর সামনে দাঁড়িয়ে বর্ণনা করছেন তখন আপনি ওখানে প্রেজেন্ট আছেন, এই জিনিসটা বুঝতে হবে যে আমি আপনার সামনে এখন দাঁড়িয়ে আছি। তো আমি যদি বলি আমি সাতক্ষীরা যাইনি, তার মানে আমি এখন কোথায় আছি? আদতে আমি গেলেও কি হতো? বিন ব্যবহার করতাম, রাইট? কারণ আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, তখন আমি গিয়ে ফিরে আসতাম। সো নেগেটিভ আই হ্যাভ বিন হবে। সবসময় এটা ব্যবহার করা হয় কোথাও গিয়ে, যখন আমি বাস্তবে ব্যবহার করবেন। এটা হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পেরেছি? আমি যদি আপনার সামনে দাঁড়িয়ে বলি যে আমি চট্টগ্রাম যাইনি, তো তার মানে হচ্ছে যে আমি তো আসলে গেলেও কি হতো? গেলে হচ্ছে বিন হতো, কারণ আমি তো গিয়ে ফিরে এসে তাই বলতে হতো, রাইট? তো না গেলেও এখানে বিন হবে। আপনি কোথাও যাননি এই জন্য বিন ব্যবহার করবেন, এটুকু মনে রাখবেন। কিন্তু কোথাও গিয়েছেন এবং সেখান থেকে ফেরেন নাই তাহলে ওয়েন্ট, গন ইত্যাদি ব্যবহৃত হবে। কমপ্লিটেড অ্যাকশন ইজ নট দ্য ফ্যাক্ট। ওকে। বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন। এটা কিন্তু আগেও বলেছি, এই জিনিস বারবার বলছি জাস্ট মাথায় গাঁথার জন্য। স্ট্রাকচার রয়েছে দুইটা, অ্যাক্টিভ একটা, প্যাসিভ একটা। দুইটাই মুখস্থ করতে হবে। অ্যাক্টিভটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। আইএনজি গেছে কেটে। আচ্ছা, এটা আমরা পরে ঠিক করব। খুবই জটিল একটা সমস্যা। ওকে। সো দেখেন, গতকাল এই সময় আমি গাড়ি চালাচ্ছিলাম। গতকাল এই সময় আমি গাড়ি চালাচ্ছিলাম। তাহলে আমরা কি করেছি গতকাল? আচ্ছা, আমি বলছি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। গতকাল এই সময় আমি গাড়ি চালাচ্ছিলাম, তাহলে আমাদের ক্রিয়া শেষে কি আছে? চয়সা রশ্মি আছে, তেছিলেন, তেছিলাম আর কি। গাড়ি চালাচ্ছিলাম, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
সো আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে বাক্য লিখতে হবে। আই হ্যাজ বিন এ টুরিস্ট মানে কি? বুঝি নাই। হোয়াট ইজ দিস? কি বলতে চাইলেন বুঝলাম না। হ্যাজ বিন এ টুরিস্ট মানে বাংলায় বলেন যে কি বলতে চাচ্ছেন। গতকাল এই সময় আমি গাড়ি চালাচ্ছিলাম, এটা নিয়ে না আমরা পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, মনে আছে? কোথায় পাস্ট পারফেক্ট, কোথায় পাস্ট সিম্পল, কেন পাস্ট সিম্পল লেখা যাবে, কেন যাবে না, আজকে এসে জিজ্ঞাসা করার তো কিছু নেই। স্বপ্নে থাকেন নাকি কিছুদিন? 5 আর সাল তুলে নিলে এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এত ভালো করে পড়াইলাম, ক্লাস না দেখে এসে এখন জিজ্ঞাসা করে, বলে যে এটা কি হবে নাকি। ঘন্টার পর ঘন্টা আলাপ করলাম এটা নিয়ে। হোয়াট। সো আমরা যদি দেখি যে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, তাহলে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে এবং সেটার স্ট্রাকচার এখানে দেওয়া আছে। আমরা তো জানি কিভাবে লিখতে হবে। চাচ্ছিলাম, চালাচ্ছিলাম, পাস্ট। আমরা টেন্স আইডেন্টিফাই করেছি, পাস্ট সিম্পল টেন্স, এবং এটা অ্যাক্টিভ ভয়েসে আছে কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম। সো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে হবে সাবজেক্ট, সাবজেক্ট ব্যবহার করেছি আই, দেন আমরা ওয়াজওয়ার থেকে একটা নিয়েছি অজ, অ্যান্ড দেন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ওয়াজওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, আইএনজি আমরা ব্যবহার করেছি। দ্যাটস দ্য থিং। দেন আমরা একটা প্যাসিভ দেখি। আহ, আমার অনুপস্থিতিতে জরুরি জরুরি ফাইলগুলো পরীক্ষা করা হচ্ছিল, মানে চুরি করে আর কি, স্নিকড আর কি। সো মিটিং চলাকালীন একটি কঠিন প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছিল, এটা আরেকটু ইজি হয়। সো আলোচনা করা হচ্ছিল, আমরা আমাদের প্রথম নিয়ম হচ্ছে টেন্স আইডেন্টিফাই করা হচ্ছিল আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। দেন আমাদের সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক দেখতে হবে। মিটিং চলাকালীন একটি কঠিন প্রস্তাব, কঠিন প্রস্তাব হচ্ছে সাবজেক্ট, এবং এর সাথে আলোচনা করার সম্পর্ক কি, অ্যাক্টিভ না প্যাসিভ? নিজে নিজে আলোচিত হচ্ছিল নাকি? এক্স্যাক্টলি, এটা প্যাসিভ ভয়েস, রাইট? সো আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে লিখতে হবে, একদম ইজি, কিন্তু দেখে অনেক কঠিন মনে হচ্ছে যে কি বড় বাক্য। এমন কিছু নয়। দেখেন আমরা একটু দেখি, আসুন ভাই আমরা একটু ভালো করে দেখি। প্রথমে সাবজেক্ট বসবে। সো সাবজেক্ট, তারপর অসবিং ওয়ারবিং থেকে একটা বসবে। তাহলে বসালাম, কি বসালাম দেখেন। সাবজেক্ট হচ্ছে কঠিন প্রস্তাব আর ডিফিকাল্ট প্রপোজাল। দেন অজয়ার থেকে একটা বসবে, অসবিং ওয়ারবিং থেকে একটা, প্যাসিভ ভয়েস যেহেতু, ওয়াজ বিং ডিসকাসড ডিউরিং দ্য মিটিং। কোনো কিছুই কঠিন না। এরপরে যদি কেউ বলে না আমি অনুবাদ করতে পারতেছি না, বাংলা থেকে ইংরেজি হয় না, তারপর তাকে ব্যবস্থা নিতে হবে, কঠিন ব্যবস্থা। এইখানে যে কঠিন প্রস্তাব, আমরা কঠিন ব্যবস্থা নিতে হবে, জাস্ট রুলগুলো ফলো করতে হবে, 4টা ধাপ ফলো করলেই দেখবেন যে কত ইজি হয়ে যায়। ইউ লুকস ওয়েল হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনই একমাত্র এস বাই এর যুক্ত হয়, রাইট? খুব ভালো করে বলে দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল নিয়ে আমরা শেষে আলোচনা করবো, এখন আমরা একটা টেন্স পড়ছি, ওটাতে আমরা ফোকাস করি, রাইট? ওকে। সো দুর্ঘট এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি অন্য কোনো ব্যাচে আজ পর্যন্ত সবগুলো টেন্স পড়াই নাই। কেন পড়াই নাই বলেন তো? কারণ নিয়ম তো 4টাই। জাস্ট 4টা নিয়ম যদি আমি বুঝাইতে পারি স্টুডেন্টের, আর স্ট্রাকচারগুলো প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইস্যু সলভ। সবগুলো নিয়ম কিন্তু একই। এটাকে আমি বুঝাতে পেরেছি যে আপনি জাস্ট 4টা ধাপ ফলো করতে হবে, কোন টেন্সের কোন ধাপটা কিরকম এটা জানতে হবে, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। সো এর আগে যারা ফাউন্ডেশনে পড়েছে আমি তাদেরকে সবসময় কঠিন টেন্সগুলো বোঝাতাম, বাকিগুলো আমি বলতাম যে ঠিক আছে, বাকিগুলো আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন, একদম সিম্পল জাস্ট। তো এখানেও আমি তাও এবার একটু বেশি পড়াচ্ছি, আর যেহেতু আমাদের ক্লাস সংখ্যা বাড়ছে 6টা, তো ওটা তো পড়াইতে হবে। একজন বলে A to Z সবকিছু রেকর্ডিং রাখলে ভালো হতো, এটা আপনি পাবেন না, কারণ হচ্ছে আমাদের ক্লাস টাইম 10:30 পর্যন্ত, রাইট? সো 10:30টার পরে যা কিছু দেওয়া হবে যারা ক্লাসে অ্যাটেন্ড করবে তাদের জন্য এটা বোনাস, বিকজ আই ভ্যালু মাই টাইম। ওয়াজ করতে গেলেও দেখবেন যে একদম নির্ধারিত সময় শেষ করার চেষ্টা করে সবাই। সো এটাও আমরা মেনটেন করব। যারা ক্লাস অ্যাটেন্ড করবে তাদের জন্য এক্সট্রা একটা টাইম তো অবশ্যই থাকবে, নাহলে লোকে কেন আসবে ক্লাসে?
সব জায়গায় রুল অ্যান্ড রুল, বলেন যে কোথাও শান্তি নাই। তাদের বারবার সতর্ক করা হচ্ছিল কিন্তু তারা শোনেনি। ওকে সতর্ক করা হচ্ছিল। দেখেন আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েস, দে ওয়্যার বিং ওয়ার্নড। খুবই ইজি ব্যাপার। হ্যাঁ, অনেকেই বলছে অনেক বেশি। তাহলে আব্দুল্লাহ ভাই কি আপনি অন্য ব্যাচে ছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে অনেক কিছুই পাইছেন। দেখেন এবার আমাদের আরেকটা জটিল নিয়ম আছে, সেটা আমরা একটু শিখে আসি। আমরা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স যে শুধুমাত্র এরকম একটা একটা করে ব্যবহার করি এরকম না। আমাদের একটা ধারণা হয়ে গেছে, যেহেতু আমরা বললাম তো আমাদের ইংরেজির এক্সপোজার নাই। এক্সপোজার মানে আমরা ইংরেজি খুব একটা ব্যবহার করি না, কিন্তু জাস্ট পরীক্ষা ছাড়া আমাদের ইংরেজি কিন্তু ব্যবহৃত হয় না। দেখেন আপনার জীবনে কতবার ঠিক ইংরেজি ব্যবহার করছেন আমরা ঠিক জানি না। নুসরাত আপু বলে যে ফোর স্টেপটা একটু বললেন প্লিজ, গত ক্লাসে মিস করেছি, রেকর্ডিংটা ঢুকতে পারিনি। বুঝলাম না কেন ঢুকতে পারেন নাই, কি সমস্যা? মিস করছেন, এটা কি আমার দোষ? এটা তো 4 দিন ধরে বলতেছি ভাই, গত 3টা ক্লাসই আপনি করেন নাই, তাই না? 4 রুল কবে শিখেছে? 2 দিন আগে না? মানে 8 থেকে আরো 2 ক্লাস আগে আর কি। প্রথম ক্লাস থেকে শিখেছি। এটা প্রথম ক্লাসে ছিল আর কি। মনে আছে? 4 রুল কবে শিখেছি? ফার্স্ট ক্লাসে কিন্তু। কিছুই পড়ে দেখে না, হ্যাঁ, সব টিচারে করাই দিতে হবে। আপনার ভাতগুলো আপনি থালায় দিয়ে যেন, আমি বাসায় যেয়ে খাওয়াই দিয়ে আসবো না, যে খুব কষ্ট হয়। উনি মনে মনে আর কোনদিন ক্লাসে আসবেন আজকের পর থেকে, কিন্তু চাপ নাই। ধরেন অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটলে। ফাতেমা আপু, আপনাকে আমি নেক্সট ক্লাস থেকে যেন আমার ক্লাসে আর না দেখি। প্লিজ তানবীর। অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ ঘটলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহৃত হয়। দেখেন একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটছে, কিরকম? একটা হচ্ছে একটি কাজ চলাকালীন সময়ে হুট করে আরেকটা ঘটে গেছে, এটা বুঝতে হবে। ধরেন আপনি হচ্ছে যে আহ থাক করে এটা বাজে উদাহরণ না দিই। আপনি হচ্ছে যে আহ ফোন চাপতেছেন বাসায় বসে বসে, রুমের ভেতরে বসে বসে পড়ার নাম করে টেক্সট পাঠাচ্ছেন। আপনারা যারা বাটন ফোন ইউজ করছেন তারা এটা জানেন খুব ভালো। বালিশের নিচে, তারপর হচ্ছে বইয়ের ভাঁজে ফোন থাকতো আর কি। অনেকের প্রেমিকরা উপহার দিয়ে যাইতো এই ফোন। দিছেন কেউ কোনোদিন কিনে? দেখি এখানে কতজন প্রেমিক পুরুষ আছে। কেউ দেন নাই? সবই হার্ড গিফট এখানে দেখি। মানে একটাও সাকসেসফুল কেউ নাই। ডেডিকেশন নাই কোনো কোনো কাজে। মানে কি ভাই? এই যে পিয়াস ভাই দিছে। তো ধরেন হচ্ছে যে আপনি ফিস ফিস করে কানে কানে কথা বলতেছেন, আর হুট করে রুমের ভেতরে কেউ ঢুকে আপনার ধরে ফেলছে। ঠিক আছে? ও আর কোনোদিন হবে না, যে কাজ করতেছেন তাতে আর হবে না। তো ধরেন আপনি হচ্ছে চ্যাট করতেছেন চুরি করে রাতে, মানে শীতকালে যেটা করে কাঁথা মুড়ি দিয়ে, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, এবং এমন সময় আপনি ধরা খাইছেন। তার মানে একটা কাজ চলাকালীন সময় আরেকটা কাজ ঘটে গেছে। এই সময় যে কাজটা প্রথমে চলছিল, কি বলেছি, যে কাজটা চলছিল ওটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি, এবং পরবর্তীতে যে কাজটা হয়েছে, মানে আরেকটি কাজ যেটা, সেটা বলে আমারটা শুনতে চাই মানে কি, আমার গুলো বলতে হবে, কি বলে এগুলা? আশ্চর্য, আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, আমার টা মানে কি? টিটা খানাখানি এটা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারে হবে। সো বুঝলাম না, স্টুডেন্টরা মানে সবাই এত আমাকে ছোট কেন ভাবে? অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহৃত হয়, তাহলে অপমান, রাইট? তাহলে যে কাজটি চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। আপনার তো মতামত দেওয়ার কিছু না, আমি ক্লাসের শুরুতে এটা বলেছি না যে আমাদের ক্লাসের শুরুতেই কি বলে দেওয়া হয় না, আপনি যখন ভর্তি হয়েছেন আপনাকে জানানো হয়েছে যে 24 ঘন্টা ক্লাস থাকবে কিনা? বলেন। আমি তো ক্লাসের শুরুতে এটা নিয়ে কথা বলেছি। আই ডু রেসপেক্ট ইউর ডিসিশন মানে কি ভাই? দিস ইজ মাই পলিসি। ইট ইজ নট মাই ডিসিশন, দিস ইজ মাই পলিসি। তো একদিন প্রতিদিন 5 ঘন্টা করে পলিসি নিয়ে কথা বলতে কিছু নাই।
4 দিন তো ক্লাস দিয়েছি। আই এম জাস্ট ফেড আপ উইথ ইউ। ক্লাস শুরুতেই এটা হয়, ক্লাসের মাঝখানে এখন পড়াচ্ছি, 5 ঘন্টা ক্লাস দেন, 10 ঘন্টা ক্লাস দেন। হোয়াট ইজ দিস? ওই তাহারির মতো আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা হয় যে ভাই আপনি পড়ান, আমি জায়গা। তার ভিডিওটা দেখছিলেন কেউ? পরে ইউনুস স্যার এটাতে ভাইরাল হয়ে গেছে। আমার অবস্থা এরকম হয়েছে। তো যাই হোক, অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটলে আমরা কি করি? পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করি। ঠিক আছে? অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ ঘটলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স আমরা ব্যবহার করি। কোনটাতে ব্যবহার করি? যে কাজটা চলছিল ওটাতে ব্যবহার করি, এবং এখানে আমরা হোয়েন ব্যবহার করি। এবং মনে রাখতে হবে যে হোয়েনের সাথে সচরাচর এটার একটা ব্যতিক্রমী রুল আছে, বাট আমরা ওটাতে যাব না। যেটা সিম্পল টেন্সে হয় সেটাকে আমরা সবসময় হোয়েনের সাথে ব্যবহার করি, অর্থাৎ হোয়েন যেখানে থাকবে সিম্পল সেন্সা সেখানেই থাকবে। তো দেখেন, হোয়েন মার্ক কেম হোম মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ মার্থা টিভি দেখছিল, তখন হচ্ছে মার্ক বাড়িতে আসছে, অর্থাৎ কাজ চলছিল মার্থারটা, দেন সেকেন্ডে কাজটা ঘটছে। মানে দুই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে, একটা হচ্ছে সাইমালটেনিয়াসলি কাজটা হতে পারে, রাইট? সাইমালটেনিয়াসলি মানে কি? একই সাথে দুইটা কাজ চলা। যেমন এখানে অনেকেই আছে যারা চ্যাট করছে আবার ক্লাসও করছে। চ্যাট মানে আমার সাথে চ্যাট করতেছে না, অন্য কোথাও চ্যাট করছে। ঠিক আছে, কেউ গেম খেলতেছে আবার ক্লাসও করতেছে, বিরাট বড় বুদ্ধিজীবী। তো এগুলো হচ্ছে সাইমালটেনিয়াসলি, মানে একই সময়ে দুটি কাজ চলছে। আরেকটা হচ্ছে একটা কাজ চলাকালীনের ভেতরে আরেকটা কাজ ঢুকে পড়ছে। বোঝাতে পেরেছি? এটুকু কি ক্লিয়ার? যে একই সাথে দুটো কাজ চলা এবং একটির মধ্যে আরেকটি কাজ ঢোকা একই জিনিস না। ওকে? তাহলে যদি একটি কাজ চলাকালীন সময় আরেকটি ঘটে, তাহলে যেটি চলছিল ওটা হচ্ছে চলাকালীন, মানে পাস্ট প্রোগ্রেসিভ। এটা লিখে দিই তাহলে ক্লিয়ার হবে। চলাকালীন অর্থাৎ পাস্ট প্রোগ্রেসিভ ওইটা হবে যেটা চলাকালীন। আর আরেকটি কাজ ঘটলে পাস্ট সিম্পল, ইজিলি। তাহলে অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ ঘটলে পাস্ট সিম্পল ব্যবহৃত হবে, অর্থাৎ আরেকটি কাজ যেটি ঘটবে সেটাতে পাস্ট সিম্পল ব্যবহৃত হবে। আমরা একটু দেখি তাহলে। এবং পাস্ট সিম্পলটার আগে ওয়েন ব্যবহৃত হবে। ওয়েন প্লাস পাস্ট সিম্পল, ইজি করে দিই। ওয়েন প্লাস পাস্ট সিম্পল ব্যবহৃত হবে। ক্লিয়ার? সো ওয়েন মার্ক কেম হোম মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, তাহলে অতীতে একটি কাজ চলছিল, সেই কাজটা কি? মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, অ্যান্ড তখন মার্ক, মানে মার্ক বাড়িতে চলে আসলো। সো এই যে আরেকটা কাজ ঘটে গেছে সেটার সাথে আমরা ওয়েন প্লাস পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব। দেখেন, আমরা এটাকে উল্টায় লিখতে পারি, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়েন মার্ক কেম হোম। সেম, মানে ওয়েন যেখানে থাকবে তারপরে পাস্ট সিম্পল টেন্সটা হবে, অর্থাৎ পরবর্তী যে কাজটা হয়েছে সেটা আমরা ওয়েন প্লাস লিখবো। এইবার দেখেন, আমরা ওয়েন এবং ওয়াইল নিয়ে অনেকেই মাথা ব্যথা করে, কিন্তু আজকের পর থেকে আর করবে না। একটা হচ্ছে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সাথে দুইটা কাজ চলবে। যে আপনি ক্লাসও করছেন আবার ফোনে চ্যাটও করছেন, কারোর সাথে কথা বলছেন আবার একই সাথে আরেকটা কাজও করছেন। আমরা যেটাকে মাল্টিটাস্কার বলি। একই সাথে দুইটা কাজ যদি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইল ব্যবহার করি, এবং ওয়াইলের দুই পাশেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যদিও ওয়াইলের এক পাশে আমরা পাস্ট সিম্পল টেন্সও ব্যবহার করতে পারি। তবে সবসময় নিয়মটা হচ্ছে যে দুই পাশেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তাহলে একই সময়ে দুটি কাজ চলমান থাকলে সচরাচর আমরা এভাবে লিখি, সাবজেক্ট প্লাস পাস্ট প্রোগ্রেসিভ, অর্থাৎ হইলের দুই পাশে আমরা পাস্ট প্রোগ্রেসিভ লিখতে পারি। ঠিক আছে? অথবা আরেকটা স্টাইলেও আমরা ব্যবহার করতে পারি, এটাও বহুল ব্যবহৃত হয়। আহ, এটা হচ্ছে বলা হয়েছে সচরাচর বেশি ব্যবহৃত হয় না, সেটা ইউএসএ তে ব্যবহৃত হয় না, অর্থাৎ ইউকে ইংলিশ যেটা ব্রিটিশ ইংলিশ, সেখানে এটা অনেক বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ ওয়াইল একটার সাথে আরেকটা কাজ চলমান থাকলে, অর্থাৎ দুটি কাজ একসাথে চলমান থাকলে আমরা ওয়াইল ব্যবহার করবো, এবং হোয়াইলের দুই পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তবে চাইলে আমরা একটা অংশে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে নাও পারি,
সেখানে আমরা কি ব্যবহার করব? পাস্ট সিম্পল টেন্স। কোন অংশে পারবো? যে অংশে ওয়াইল নাই, অর্থাৎ ওয়াইল ব্যতীত অংশটা আমরা পাস্ট সিম্পল টেন্সে লিখতে পারি। যেমন আমরা এখানে যদি দেখি যে মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়াইল জন ওয়াজ রিডিং এ বুক, আমরা এই ওয়াচিংটাকে ওয়াচ লিখতে পারি। কিন্তু আমরা কিন্তু ওয়াইলের পরের অংশ কখনোই রেড লিখতে পারবো না, অর্থাৎ ওয়াইলের সাথে সবসময় কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ওয়াইল কোথাও থাকলে ওর পরের টেন্সটা সবসময় কন্টিনিউয়াস টেন্সে হবে। ওয়াইল যদি কনজাংশন হিসেবে থাকে, ওর পরের টেন্সটা সবসময়, দেখেন এখানে আমরা বলে দিয়েছি, ওয়াইলের সাথে সবসময় প্রোগ্রেসিভ অংশ এবং ওয়েনের সাথে সবসময় সিম্পল অংশ বসে। যদি আমরা ওয়েন ব্যবহার করি তাহলে ওয়েনের পরপরই সিম্পল অংশটা বসবে, আর যদি ওয়াইল ব্যবহার করি কোথাও, তবে ওয়াইলের সাথে আমরা কন্টিনিউয়াস অংশটা ব্যবহার করব। কিন্তু 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 মনে রাখতে হবে যে ওয়েন এবং ওয়াইল একটা আরেকটা জায়গায় বসে না। ওয়েন যখন আমরা ব্যবহার করি তখন বুঝতে হবে যে একটি কাজের মধ্যে আরেকটি কাজ ঘটেছে, আর যখন ওয়াইল আমরা ব্যবহার করি তখন বুঝতে হবে যে দুটি কাজ একই সময়ে একই সাথে হচ্ছিল, সাইমালটেনিয়াসলি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এম আই ক্লিয়ার? ওমা, চ্যাট অফ নাকি? ঠিক আছে, তাই তো কোনো রেসপন্স পায় না। এবার দেখেন আমরা একটা জটিল জটিল একটা গ্রামার শিখি। ধরেন পরীক্ষায় আমরা সাধারণত এভাবে দেখি না যে মার্থা, ধরেন এখানে একটা কোশ্চেন আসছে যে মার্থা, এটা মার্থা নামটা আসলে টোফেলে আছে, আমরা টোফেল থেকে নিয়েছি, নাম অপরিবর্তিত রেখেছি, কারণ ব্যাংকেও এই নামটা আমি দেখি যে মাঝে মাঝে পড়ে, তো কোশ্চেন কমন ফেলাই দিলাম। ওয়াচ, হ্যাঁ, টেলিভিশন ইয়েস্টারডে। মার্থা ড্যাশ ওয়াচ টেলিভিশন ইয়েস্টারডে। নর্মালি আমরা ইয়েস্টারডে থাকলে কোন টেন্স হয় বলেন তো? হালকা পাতলা ইংরেজি যারা পড়ছে জীবনে একবারও শুনছে তারাও জানে এটা কি হয়, কোন টেন্স হয়? পাস্ট নাকি? মানে পাস্টের মধ্যে তো চারটা টেন্স আছে ভাই, পাস্ট টেন্স হয়। পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইট একই জিনিস। রাইট। পাস্ট টেন্স বলে কিছু বলবেন না, ঠিক আছে? কারণ পাস্ট টেন্স বললে আবার আমি উগান্ডায় চলে যাব। চারটা পাস্ট টেন্স আছে। এখন যেটা শিখতেছি ওটাও তো পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস এখন যেটা শিখছি, বা পাস্ট প্রোগ্রেসিভ যেটাই বলেন। পাস্ট সিম্পল হবে ওয়াস্ট। এখন এটা কিন্তু আছে এর সাথে, এর সাথে যদি আমরা ঘড়ির সময় যুক্ত করি, কি যুক্ত করি? ঘড়ির সময়, অ্যাট 8 PM। পিএম মানে আমার প্রধানমন্ত্রী না কিন্তু, হ্যাঁ। AM PM তো বুঝেন নাকি? না, অনেকে এটাও জিজ্ঞেস করতে পারে, একটু পরে দেখেন। পোস্ট মেরিডিয়ান, পোস্ট মাস্টার নাকি? আল্লাহ। ওকে, এটা হচ্ছে পোস্ট মেরিডিয়ান। ওকে, সো মার্থা ওয়াজ টেলিভিশন অ্যাট 8 PM ইয়েস্টারডে। মনে রাখতে হবে যে সাধারণত অতীতের সময়বাচক শব্দ থাকলে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি, রাইট? কিন্তু এটার সাথে যদি ঘড়ির সময় যুক্ত হয়, কি বলেছি? ঘড়ির সময়, টাইম না, ক্লক টাইম, ক্লক টাইম যুক্ত হয়, বা কোনো একেবারে স্পেসিফিক মোমেন্ট যুক্ত হয়, যেমন বলা যায় 2020 সালের 21 ফেব্রুয়ারি রাত 8টা 5 ঘটিকায়, সরি রাত 8টা 5 ঘটিকা তো হয় না, রাত 8টা 5 মিনিটে, হ্যাঁ ঠিকই আছে, রাত 8টা 5 মিনিটে তিনি দৌড়াদৌড়ি করছিলেন। রাইট, স্পেসিফিক মোমেন্ট বোঝাতে ব্যবহার করা হয়। তো ওইটা লিখেই রাখেছি লাল কালি দিয়ে, দেখেন। অতীতে নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটেছিল বা ঘটছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এটা খুব জটিল একটা ব্যবহার, কারণ নর্মালি কেউ পরীক্ষার হলে যে যদি ইয়েস্টারডে দেখে, ও ঠাস করে কিন্তু পাস্ট সিম্পল টেন্স আনসার করে আসবে। কিন্তু ইয়েস্টারডে দেখেই থামলে হবে না, ওর আগে যদি টাইম উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবেই, কারণ ওই 8টার সময় তার কাজটা কিন্তু চলমান ছিল।
যদি বলি তুমি রাত 8টার সময় কি করছিলে বাবা, তখন বললো আমি বই পড়তেছিলাম। উত্তরটা একটু খেয়াল করেন। আপনার কাছে জিজ্ঞেস করলেই উত্তর চলে আসবে, মানে ব্রেন খাটাইলেই কিন্তু আমরা সব বুঝতে পারি। তখন আমরা পড়ছিলাম বলি না, কিন্তু আমরা পড়তেছিলাম বলি না। আমি এখনই বলি যে আপনি সকাল 8টায় কি করতেছিলেন, তখন আপনি দেখেন উত্তর আসতেছে আমি বই পড়ছিলাম বা কিছু করছিলাম, অর্থাৎ কাজটা করতেছিলাম। তো তার মানে হচ্ছে যে যখনই একটা পাস টাইমের সাথে ঘড়ির সময় উল্লেখ হয় বা একটা স্পেসিফিক টাইম উল্লেখ হয়, স্পেসিফিক মোমেন্ট উল্লেখ হয়, তখনই ওটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। ঠিক আছে? তাহলে মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 8 p.m. ইয়েস্টারডে। ইন্টারেস্টিং না? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং নিয়ম। এবং আপনারা যদি দি লানসন পড়ে থাকেন, লানসন, লানসনেও এটার একটা এক্সাম্পল আছে। উনি বলছিল যে এরকম শীতের সময় আমি আই ওয়াজ লিভিং ইন প্যারিস, বা এরকম একটা বাক্য লিখেছেন, আই ওয়াজ লিভিং ইন প্যারিস। তো সবাই দেখে বলে হয় যে ভাই পাস্ট টেন্স লেখা আছে অমুক সাল, কিন্তু সালের সাথে উনি জানুয়ারি লিখছে। এবং 2000, ধরেন বলি আমি 2010 সালে জানুয়ারি মাসে আমি ঘুরছিলাম। তো যখন আমি 2010 সালের সাথে জানুয়ারির 11 তারিখ যুক্ত করছি, তখন ওই মোমেন্টে আমার কাজটা চলমান ছিল। সো স্পেসিফিক হওয়ার কারণে ওই টাইমটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ওর সব নর্মালি আমরা তো সাল দেখলে আমরা পাস্ট সিম্পলে মেরে দিব, তাই না? কিন্তু এইখানে কিন্তু করা যাবে না। এটা খুব ইন্টারেস্টিং একটা রুল, এবং প্রচুর ইংলিশ লিটারেচারে এটা প্রচুর ব্যবহার করা হয়, যার কারণে ওখান থেকে আমি ধরে এখানে মেরে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা কোন ইংরেজি টিংরেজি পড়লে। ঠিক আছে? সো 2010 সালের 1 জানুয়ারি আফটারনুন, দেখেন আমি বলেছি একদম স্পেসিফিক মোমেন্ট হয়ে গেছে। 2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখের এক বিকেলে, পহেলা জানুয়ারি, নাকি পহেলা জানুয়ারি, 1লা জানুয়ারি, এটা খুব ভালো। আহ, 1লা বৈশাখ। সো 1লা জানুয়ারি আমরা বিকালবেলা কি করছিলাম আমি? I was walking about the নীলক্ষেত রোড, নট আই ওয়াকড অ্যাবাউট। ইট ওয়াজ, কারণ ওই মোমেন্টটা আমার আফটারনুনে যদি আমি ইমাজিন করি, জাস্ট ক্লোজ ইউর আইজ, এবং আমি যদি বলি যে ওই সালের ওই দিনে ওই দিন বিকালে কি করছিলেন আপনি, ঠিক আছে, তখন সাথে সাথে মাথায় কি চলে আসবে? আমি তখন হাঁটাহাঁটি করছিলাম। মানে জেরা করে না, আপনি একটু আদালতের দিকে তাকাবেন, ইয়োর অনার, আই এম এ বিএ এলএলবি, আপনি দেখছেন এটা বাপ্পারাজের? রাইট। বাপ্পারাজের এটা আছে না যে হ্যাঁ, আই ওয়াজ লিভিং ইন প্যারিস। ওখানে কিন্তু উদাহরণটা আছে, আমার এখন মনে পড়লো আর কি। আহ পুরো উদাহরণটা আমি তুলে দিব, যেহেতু আমার মনে পড়ছে এখন আর কি, র্যান্ডম মনে পড়ছে। যেহেতু আমি ইন্টারে পড়ছি দি লামসন। তো এই যে বাপ্পারাজ বলে যে আই এম এ লয়ার মাই লট, সো দেখবেন যে বাংলা সিনেমাতে জিরা করে যে অমুক দিন আপনি কি করছিলেন ওখানে। হ্যাঁ। অথবা কেডি পাঠক নাকি একটা ছিল না, প্রচুর লোকজন দেখতো, আরে বিশাল কেস সলভ টলভ কইরা, স্যুটের চেয়ে অবস্থা ভালো আর কি। আদালত, রাইট। বিরাট ভক্ত ছিল এদের। সো ওইখানে জিজ্ঞাসা যখন করে তখন বলে অমুক সময় আপনি কি করছিলেন, ওইখানে আপনি এক্সাম্পলটা পাবেন যে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরকম একটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওকে। হ্যাঁ, ইট ওয়াজ 20 years ago and I was living in Paris, right? সো দ্যাটস অল ফর টুডে। আমরা আজকে আর বেশি দূর যাবো না, কারণ মাথা বনবন করবে। আর ক্লাস হচ্ছে রেকর্ড আগামী 4 দিন থাকবে, মানে আগামী ক্লাস না হওয়া পর্যন্ত রেকর্ড থাকছেই। সো আপনাদের কাজটা হচ্ছে যে এটা হচ্ছে নোট করা। আমাদের বাকি যে টেন্সটা আছে সেটা আমরা, ইংরেজিতে ফিউচার বলে কোনো টেন্স নাই, এটা কি আপনারা জানেন? অনেকেই হয়তো জানেন, শুনেছেন। সো ইংরেজিতে আসলে কিন্তু ভবিষ্যৎ বলে কোনো টেন্স নেই। যেটা আছে ওটা হচ্ছে একটা বিশেষ ব্যবহার। এই জন্য এটা আমরা বলি মোডালিটি। বলেন তো ফিউচার টেন্সের স্ট্রাকচার কি? আই শ্যাল গো দেয়ার, তাই না? হ্যাঁ, তো শ্যাল কোন অক্সিলারি? এর আগে কিন্তু আমরা পড়েছি, মনে আছে? টু বি, টু ডু, টু হ্যাভ, এগুলো মূলত টেন্স নির্ণয় করতে ব্যবহৃত হয়। তো তাহলে শ্যাল উইল তো আমরা পড়ি নাই। শ্যাল কিন্তু প্রাইমারি অক্সিলারি না। তার মানে ইংরেজিতে ফিউচার টেন্স বলে কিছু নাই। তো যার কারণে ফিউচারকে একটা বিশেষ প্রতিভা হিসেবে, বিশেষ প্রকাশ হিসেবে, স্পেশাল এক্সপ্রেশন হিসেবে দেখা হয়। ফিউচার যেহেতু নাই, ওটা নিয়ে ভেবে আর কি লাভ? তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। সো এই যে তুমি আসবে বলেই, সো দিস ইজ
কাইন্ড অফ অ্যাকচুয়ালি মানে কি বলা যায়, ইমাজিনেশন, ফিউচার অন্ধকার, রাইট? আমার মতো ডার্ক, আমারও ফিউচার অন্ধকার, আপনারা আমার এই যে ক্লাস ক্লাস করতেছেন আপনাদের অন্ধকার, একটু পরেই আধার নেমে আসবে। তো ফিউচার যেহেতু সবার অন্ধকার, ইংরেজিতে ফিউচার বলে কিছু নাই। ফিউচার যেটা আছে ওটা মূলত মডেল টেন্স, ঠিক আছে? টেন্স না, ওটা আসলে মডেল অক্সিলারি একটা বিশেষ ব্যবহার। যেহেতু ফিউচার বাস্তবে নাই, তাই ওটা তবুও আমরা টেন্স হিসেবে আলোচনা করি। সেটা আমরা বুঝবো, আমরা অক্সিলারি মানে মডেলের সাথেই ফিউচার টেন্স পড়ে ফেলবো, না হলে মাথাটা বনবন করবে। তো আমরা যখন মডেল শিখবো তখন আমরা একবারে শিখবো। সো আমাদের নেক্সট ক্লাস মডেলের উপরে। একটু বল নাকি লকডাউন, কিসের লকডাউন আজকে আবার? আপা নাকি ডাক দিছে? যাও যাও, আপার ডাকে যাও, মায়ের খেয়া হাড্ডি গুড্ডি ভাঙলে কিন্তু আমার কোনো দোষ না। ঠিক আছে, আমি তো অবশ্য কামান নিয়ে বসে আছি, বিষয়টা দেখতেছি। আচ্ছা, একজন বলে যে আমি আরেকজন স্যারের কাছে পড়ি। আহ হ্যাঁ, ওনারটা কেন পড়বেন না? আপনি পৃথিবীর যে কোনো স্যারের কাছে পড়তে পারেন, এটা তো আমি কেন বলবো? আশ্চর্য ঘটনা। সব টিচারই তো তাদের জায়গা থেকে চেষ্টা করবে ভালো পড়ানোর, আপনার যারটা ভালো লাগে তার কাছে পড়বেন, এটা নিয়ে তো আমি কিছু বলবো না। আজ পর্যন্ত আপনি আমাকে দেখছেন কোথাও যে কোনো টিচারে বদনাম করছি কোনো ব্যক্তির? এইটা করি না, আপনাদের একটু ঝাড়িটাড়ি দেই, কিন্তু এটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। কে কি পড়াচ্ছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি আমার মতোই, সবাই সবার মতোই থাকা ভালো। ওকে, একজন বলছিল যে পাস্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ডিফারেন্সটা আমরা কি করে করব। সাধারণত এভাবে ডিফারেন্স করা যায় না, এটা খুবই একটা ডিফিকাল্ট প্রসেস টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। এবং এটা নিয়ে প্রত্যেকটা বইয়ে এরকম ডিটেল আলোচনা করেছে ডেসক্রিপটিভ রাইটিংয়ে। একটা হচ্ছে যে আমরা যখন এমন কোনো অতীত নিয়ে কথা বলি, এমন কোনো অতীত নিয়ে কথা বলি যে অতীত আমাদের কাছে বর্তমান। আমারও জীবনানন্দ দাশের কবিতা, কত বর্তমান হয়ে গেছে অতীত। যেমন আমরা যদি 1971 সালের কথা বলি, এই 1971 সাল যদি না হতো তাহলে বাংলাদেশ হতো নাকি? হতো? বলেন তো, আমরা লিখি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট হবে? বলেন তো, একটু মাথা কাটান। নো, হ্যাজ বিকাম হবে। এমন কোনো ঘটনা যদি ঘটে যেটার রেজাল্ট এখন পৃথিবীতে আছে, ফলাফল বর্তমান বলে বইয়ে লেখা থাকে, আমি ওই জিনিসটা অ্যাভয়েড করছি, আমি ইচ্ছে করেই, এটা কঠিন লাগে। যেটার ফলাফল এখনো আছে, যেটা মুছে যায় নাই। এখন যদি বলা হয় যে আহ, এখন সকাল 10টা বাজে এবং আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে আপনি কি খেয়েছেন, তার মানে আপনি সকালে নাস্তা করেছেন। তার মানে আমি যখন প্রশ্নটা করছি তখন এর সাথে মানে সময়ের পার্থক্য খুবই কম। অর্থাৎ আপনি যদি খেয়ে থাকেন, যদি বলেন হ্যাঁ আমি খেয়েছি, তার মানে খাবারটা এখন হজম হয় নাই। ঠিক আছে, এখন আমি যদি বলি না আমি খেয়েছিলাম, আমি যদি বিকালবেলা জিজ্ঞাসা করি যে আপনি কি সকালে খেয়েছিলেন, বলে আমি খেয়েছিলাম, এই খেয়েছিলাম কি হবে? এটা পাস্ট সিম্পল টেন্স হবে, যদিও এটা বর্তমানেরই কাজ, কারণ খাওয়াটা হজম হয়ে গেছে। এখন এটা কোনো লজিক হইতে পারে না, কিন্তু এটাই লজিক। কথা ক্লিয়ার? অলরেডি আমাদের 11:30 বাজে, আমরা আজকের মতো যেতে পারি। আগামী দিনে আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। আর যারে ঝাড়ি দিয়েছি সে আবার কিছুদিন পর আমাকে গালিগালাজ করবে। তো ঝাড়ি মাঝে মাঝে ক্লাসে দিতে হয়, এটার জন্য আমি সরি, বাট ইয়া, গুড নাইট। টিএসসি তে ককটেল মারছে নাকি কি বলে আমি জানি না ভাই, আমি ক্লাসে আছি আপনারা জানেন। সো লোকে আবার বলবে যে স্যার ককটেল মারা অবস্থায় ক্লাস নিচ্ছিল, একে হত্যা করতে হবে। দেশটা খুব একটা মজার, দেশ চলে যাচ্ছে এদিকে আমি ক্লাস নিচ্ছি, এটা কোনো কথা?